আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। তো আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে যে আমরা নর্মালি যে মাইটোসিসের যে 5টা ধাপ রয়েছে তার মধ্যে আমরা প্রোফেজ, প্রোমেটাফেজ এবং মেটাফেজ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পড়বো হচ্ছে অ্যানাফেজ এবং টেলোফেজ। আমরা অ্যানাফেজ গত ক্লাসে আমরা অ্যানাফেজের মাঝখানে আমাদের লোডশেডিং হয়ে গেছিলো, শেষ করতে পারি নাই। তো অ্যানাফেজটা শেষ করে তারপর আমরা টেলোফেজ পড়বো এবং টেলোফেজ পড়ার পরে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা জানবো, যেটা আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষায় দুইটাতেই কাজে লাগবে। তো ভালো করে খেয়াল করি যে অ্যানাফেজ ধাপে কি হয়। তো তোমাদেরকে যদি প্রথম থেকে যদি বলি যে অ্যানাফেজ দিয়ে মনে রাখবা হচ্ছে অ্যানাবাস। অ্যানাফেজ দিয়ে মনে রাখবা কি অ্যানাবাস। তো এটা তোমরা একটা পরিচিত ট্রান্সপোর্ট, যে অ্যানা নামের একটা বাস আছে, এন্টারপ্রাইজ আছে। তো ওরা হচ্ছে যে মোটামুটি ভালো, অনেক দ্রুত গতিতে চলে। তো এই অ্যানাফেজ দিয়ে আমরা মনে রাখবো অ্যানাবাস। আর অ্যানাবাস কি করে দেশের এক মেরু থেকে আরেক মেরুতে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করে মানুষকে পরিবহন করে নিয়ে যায়। তো অ্যানাবাস যেমন পরিবহন করে মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ওই অ্যানাফেজ দশাটাও ক্রোমোজোমকে দুই বিপরীত মেরুর দিকে নিয়ে যাবে। তাহলে দুইটা মনে করো, আমরা নর্মালি জানি যে এখানে কিন্তু আমরা জানি যে একটা ক্রোমোজোম কিন্তু বিভক্ত হয়ে দুইটা অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। তাহলে একটা ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে দুইটা ক্রোমোজোমে পরিণত হয়। তাহলে আমরা কি বলতে পারি, একটা ক্রোমোজোম থেকে দুইটা হয়, এটা আগের ধাপটাতে হয়ে যায়। এটা মেটাফেজ ধাপেই কি হয়ে যায়, একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম হয়, দুইটা অপত্য ক্রোমোজোম হয়। তাহলে একটা থাকবে, একটা যাবে এই মেরুতে। এটা যদি স্পিন্ডল যন্ত্র হয়ে থাকে, আমি যদি একটু করে তোমাদেরকে দেখাই, কারণ তোমাদেরকে তো মেটাফেজটা তো আর এখন পড়াচ্ছি না, এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, তাই না? আচ্ছা, এটা আমাদের গত ক্লাসের পড়া ছিল। আমি আগে স্পিন্ডল যন্ত্রটা এঁকে ফেলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই যে দেখো, এটা হচ্ছে ধরো, এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, ধরো এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, এটা স্পিন্ডল তন্তুগুলো। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দেখো, এটা তো অ্যানাফেজ আগের ধাপটাতে, মানে মেটাফেজ ধাপে আমরা পড়ছি যে মেটাফেজ ধাপে এইটা সেন্ট্রোমিয়ারটা দুইটা ভাগে বিভক্ত হয়। এভাবে লম্বালম্বি কি হয়, এই যে এইভাবে দুইটা ভাগে বিভক্ত হয়। তাহলে একটা ক্রোমোজোম থেকে দুইটা অপত্য ক্রোমোজোম হয়। তাহলে একটা ক্রোমোজোম হচ্ছে এদিকে রওনা করবে, এখান থেকে যে দুইটা ক্রোমোজোম হবে, এখান থেকে দুইটা ক্রোমোজোম, এটা কিন্তু আগের ধাপটাতেই হবে। মেটাফেজ ধাপেই একটা থেকে দুইটা ক্রোমোজোম হবে। তাহলে এই যে দেখো, ঠিক আছে। তাহলে এই যে একটা থেকে যে দুইটা হইলো, দুইটা অপত্য ক্রোমোজোম, এগুলো হচ্ছে অপত্য ক্রোমোজোম। একটা থেকে দুইটা কি ক্রোমোজোম, অপত্য ক্রোমোজোম। একটা থেকে দুইটি অপত্য ক্রোমোজোম। এই যে দেখো, এটা ছিল একটা, এই একটা জিনিস দুই ভাগ হয়ে দুইটা ক্রোমোজোম হয়েছে। এগুলো কিন্তু ওই মেটাফেজে হয়েছে। অ্যানাফেজের আগের ধাপেই একটা বিভক্ত হয়ে দুইটা ক্রোমোজোম হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এটা মেটাফেজে হয়েছে। এখানে কি হচ্ছে, অ্যানাফেজে কি হবে, হবে যে এই দুইটা অপত্য ক্রোমোজোম, এই দুইটা অপত্য ক্রোমোজোম দুই বিপরীত মেরুর দিকে অগ্রসর হবে। ঠিক এখানেও দুইটা অপত্য ক্রোমোজোম দুই বিপরীত মেরুর দিকে অগ্রসর হতে থাকবে। এখানেও দুইটা অপত্য ক্রোমোজোম দুই বিপরীত মেরুর দিকে অগ্রসর হতে থাকবে। এখানেও দুইটা অপত্য ক্রোমোজোম দুই বিপরীত মেরুর দিকে অগ্রসর হতে থাকবে। অর্থাৎ সিম্পল হিসাব হচ্ছে যে একটা ক্রোমোজোম থেকে দুইটা অপত্য ক্রোমোজোম হবে, এই একটা। তাহলে একটা ক্রোমোজোম থেকে দুইটা অপত্য ক্রোমোজোম তৈরি হওয়াটা আগের ধাপে হয়। জাস্ট এখানে শুধু অ্যানাফেজে শুধু কি হবে, অ্যানাবাসের মতো শুধু ট্রান্সপোর্ট করবে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম হয়, মানে দুইটা অপত্য ক্রোমোজোম হয় আগের ধাপটাতে। কিন্তু এই ধাপটাতে কি হবে, শুধুমাত্র অ্যানাবাসের মতো দুই মেরুর দিকে যাবে। তো আমি আবারও বলছি, একটু ভালো করে খেয়াল করো, যেটা হচ্ছে যে দুইটি অপত্য ক্রোমোজোম কি করে, দুই বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়। এই কথাটা কি বলতে পারবো না? এটা কি খুব কঠিন? হ্যাঁ, দুইটি অপত্য ক্রোমোজোম দুই বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়।
এটা যাতায়াত করতেছে, এটা ট্রান্সপোর্ট করতেছে। অ্যানাভাস যেমন এক জায়গা থেকে যাতায়াত করে, এরাও দুটো অপত্য ক্রোমোজোম বিষুবীয় অঞ্চল থেকে মেরুতে যাতায়াত করতেছে। তো আমরা বলতে পারি যে এখানে অ্যানাফেজে কি হচ্ছে, আমরা বলতে পারি এখানে অ্যানাফেজে হচ্ছে যে মেরুমুখী চলন হচ্ছে। কোন দিকে? এই মেরুর দিকে যাচ্ছে, এই মেরুর দিকে যাচ্ছে। তো আমরা বলতে পারি যে মেরুমুখী চলন। তাহলে আমি আবারও একটু সংক্ষিপ্ত আকারে বলি, এখানে একটা ক্রোমোজোম ছিল, একটা ক্রোমোজোম বিভক্ত হয়ে গেছে আগের ধাপটাতে মেটাফেজে, কিন্তু এই ধাপটাতে কি হচ্ছে, বিভক্ত হওয়া দুটি অপত্য ক্রোমোজোম জাস্ট মেরুর দিকে যাচ্ছে। তো দেখো, বিভক্ত হওয়াটা হচ্ছে মেটাফেজে, কিন্তু দুই মেরুর দিকে যাওয়াটা হচ্ছে অ্যানাফেজে। তো আমরা বলতে পারি চলনটা হচ্ছে অ্যানাফেজে। তাহলে কারণ অ্যানাভাস দিয়ে আমরা চলি, অ্যানাফেজ ধাপেও ক্রোমোজোমের চলন হবে। তো এটাকে আমরা কি বলবো? ক্রোমোজোমের মেরুমুখী চলন। ক্রোমোজোমের কি? মেরুমুখী চলন। বুঝছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। তো এটা হচ্ছে ক্রোমোজোমের মেরুমুখী চলন। তো আমরা বলতে পারি যে দুটো অপত্য ক্রোমোজোম, দুইটা একটা থেকে যে দুইটা তৈরি হয়েছে, ওই তৈরি হওয়া দুইটাকে বলা হচ্ছে অপত্য ক্রোমোজোম। অপত্যর বাংলা হচ্ছে নতুন বা শিশু বা বাচ্চা। তাহলে এই যে দুইটা বাচ্চা ক্রোমোজোম, মাঝখানের ক্রোমোজোমটা বিভক্ত হয়ে দুইটা বাচ্চা ক্রোমোজোমকে বলা হচ্ছে অপত্য ক্রোমোজোম। তো আমরা বলতে পারি যে দুটি অপত্য ক্রোমোজোম, দুটি অপত্য ক্রোমোজোম দুই বিপরীত মেরুর দিকে, দুটি অপত্য ক্রোমোজোম দুই বিপরীত মেরুর দিকে, দুই বিপরীত মেরুর দিকে, দুই বিপরীত মেরুর দিকে, দুই বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়, দুই বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়, দুই বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়, দুই বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়। বুঝছো কিনা আমাকে একটু বলো তো, যে দুটি অপত্য ক্রোমোজোম দুই বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়। তাহলে এটা হচ্ছে মেরুমুখী চলন। এই জিনিসটা বোঝা গেছে কিনা আমাকে একটু কনফার্ম করো। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ওকে ভেরি গুড। তাহলে আমরা এটা বুঝে গেছি। হ্যাঁ, আমার কথা বলার এক্সপ্রেশনটা অন্যরকম লাগতেছে হয়তো বা দুইটা কারণ। একটা হচ্ছে যে তোমাদেরকে আগে ক্লাস করাতাম হচ্ছে সন্ধ্যার পরে। আমি তোমাদেরকে বলছিলাম যে সন্ধ্যার পরে ক্লাস দেওয়ার জন্য, কিন্তু এখন ক্লাস করাচ্ছি হচ্ছে ঘুম থেকে উঠেই। তো ঘুম থেকে উঠেই হচ্ছে যে একটু চেঞ্জ হয়। জিনিসটা হচ্ছে যে অনেক কিছু এখানে ব্যাপার থাকে, একদম গলাটা কীরকম ভাঙা ভাঙা লাগতেছে, আর ঘুম ভাবটাও এখনো যায় নাই। তো যাই হোক, এক্সপ্রেশন যাই হোক, পড়াটা বোঝানোর চেষ্টা করছি। তো দেখো, তো দুটি অপত্য ক্রোমোজোম দুই বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়, সিম্পল একটা কথা। তারপরে আর কি হতে পারে এখানে? এই সিম্পল যে দেখো, দুই বিপরীত দিকে অগ্রসর হওয়ার সময় দেখা গেছে যে সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী আর বাহু দুইটা কি অনুগামী। তো দেখো, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটা কি মিয়ার বলো? এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। আর এগুলা কি? বাহু। তাহলে বাহুগুলো হচ্ছে কি? বাহুগুলো, তো সেন্ট্রোমিয়ারটা আগে, বাহু দুইটা পিছে। তাহলে দেখো, আমরা বলতে পারি যে সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী, বাহু দুইটা অনুগামী। ঠিক আছে, সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী, এই যে সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী আর বাহু দুইটা কি? অনুগামী। তাহলে আমরা কি বলবো এখানে? যে এই মেরুমুখী চলনে আমরা কি বলবো? এই মেরুমুখী চলনে আমরা বলবো যে এই মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুগুলো কি? বাহুগুলো অনুগামী, এবং বাহুগুলো কি গামী? বাহুগুলো হচ্ছে অনুগামী। ঠিক আছে, বুঝে গেছি আমরা, অনুগামী, বাহুগুলো হচ্ছে অনুগামী। আচ্ছা, এখন আমরা আসি কয় নম্বরে আসবো? এখন 3 নম্বরে আসবো। দেখি আর কি আছে এখানে। দেখো তো, এখানে নর্মাল হচ্ছে যে অ্যানাফেজ মানে হচ্ছে কি? দুই বিপরীত দিকে চলে যাওয়া। আচ্ছা, দুই বিপরীত মধ্যে সিম্পল। অ্যানাফেজ মানে অ্যানাভাস মানে কি? চলন। এখানে জাস্ট চলনটা হবে, একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম হবে আগের ধাপে, জাস্ট এখানে দুইটা ক্রোমোজোমের চলন হবে, দুটি অপত্য ক্রোমোজোম দুই বিপরীত দিকে চলে যায়, এটাই হচ্ছে এখানে কথা। এবং এখানে সেন্ট্রোমিয়ারটা হবে, এই যে সেন্ট্রোমিয়ার, এটা সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী, বাহু দুইটা
পেছন পেছন অনুগামী। এই যে সেন্ট্রোমিয়ারটা আগে আগে অগ্রগামী, বাহু দুটো অনুগামী, তো সেন্ট্রোমিয়ারটা হচ্ছে অগ্রগামী, বাহুগুলো হচ্ছে অনুগামী। তো এই কথাটা তো বোঝা গেছে। এখন এখান থেকে এখানে যাওয়ার সময় আর এখান থেকে এখানে যাওয়ার সময় এদের বিভিন্ন আকৃতির দেখা যায়, ক্রোমোজোমগুলো বিভিন্ন আকৃতির হয়, বিভিন্ন আকৃতির হয়। তুমি যখন এক জায়গা থেকে এক জায়গায় হেঁটে যাবা, তোমার মুভমেন্ট চেঞ্জ হবে না? তুমি তো কি স্ট্রেট এভাবে এভাবে হাঁটতে পারবা? এভাবে তো আর হাঁটতে পারবা না। তোমার কি হবে? বডিটা নড়বে, ঠিক আছে? তোমার কি হবে? বডি মুভমেন্ট চেঞ্জ হবে। তাহলে এখানে জিনিসটা হচ্ছে এদেরও কি হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় এদের কি হবে, এরা বিভিন্ন আকৃতির দেখা যাবে। তো আমরা বলতে পারি যে এদেরকে বিভিন্ন আকৃতির, হ্যাঁ, তখন বিভিন্ন আকৃতির ক্রোমোজোম দেখা যায়। আমরা যদি বলি যে তখন বিভিন্ন আকৃতির আকৃতির ক্রোমোজোম, তখন বিভিন্ন আকৃতির ক্রোমোজোম দেখা যায়, তখন বিভিন্ন আকৃতির ক্রোমোজোম দেখা যায়, তখন বিভিন্ন আকৃতির ক্রোমোজোম দেখা যায়। তার মধ্যে অলরেডি তোমরা ক্লাস 10 এগুলো পড়ে আসছো, অলরেডি তোমরা ক্লাস 10 এগুলো পড়ছো যে কি কি, যে একটা হচ্ছে ভি, একটা হচ্ছে এল, একটা হচ্ছে জে, একটা হচ্ছে আই আকৃতির ক্রোমোজোম। তাহলে কি কি আকৃতি দেওয়া রয়েছে? কিছু ক্রোমোজোম আছে ভি আকৃতির, কিছু ক্রোমোজোম আছে এল আকৃতির, কিছু ক্রোমোজোম আছে জে আকৃতির, কিছু ক্রোমোজোম আছে আই আকৃতির। তা আমরা যদি বলি যে একটু খেয়াল করি, ভি আকৃতির কোনটা হবে? যদি এরকম হয় এই সেন্ট্রোমিয়ারটা যদি একদম মাঝখানে থাকে সেটা হচ্ছে ভি আকৃতির। যদি সেন্ট্রোমিয়ারটা যদি মাঝখান থেকে একটু সরে আসে, ঠিক আছে, সেন্ট্রোমিয়ারটা যদি মাঝখান থেকে একটু করে সরে আসে সেটা হবে এল আকৃতির। যদি সেন্ট্রোমিয়ারটা আরও একটু সরে আসে, এটাকে আমরা বলতে পারি, হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি জে আকৃতির। যদি সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তে চলে আসে তখন এটাকে আমরা বলতে পারি, হ্যাঁ, এই আই আকৃতির। তো আমরা একে কয়েকটা আকৃতির আমরা দেখতে পেলাম। তো আমরা যদি বলি যে একদম সেন্টিমিটারটা মাঝে, এটা সেন্টিমিটার মাঝ থেকে একটু সরে গেছে, তো এটা হচ্ছে মাঝে কথাটার মানে কি? এই মাঝে কথাটার মানে কি? এই বলো না, মাঝে মানে হচ্ছে মেটা। তোমরা পড়ো না, একটু আগে পড়াইছি না, মানে গত ক্লাসে। মাঝে মানে হচ্ছে মেটা। মাঝে মানে কি? মেটা। মাঝে মানে মেটা। তাহলে দেখো সেন্ট্রোমিয়ারটা যদি মাঝে থাকে, সেন্ট্রোমিয়ার, এই যে দেখো ভি মানে সেন্ট্রোমিয়ারটা ঠিক মাঝে, ভি মানে সেন্ট্রোমিয়ারটা মাঝে, সেন্ট্রোমিয়ারটা মেটাতে, তো আমরা কি বলবো? মেটাসেন্ট্রিক। তাহলে এটাকে আমরা বলবো এখানে সেন্ট্রোমিয়ার মেটাতে, তাই এটার নাম হচ্ছে মেটাসেন্ট্রিক। তো এটার নাম কি? এটার নাম হচ্ছে মেটাসেন্ট্রিক। এটার নাম হচ্ছে কি? মেটাসেন্ট্রিক। আচ্ছা, যদি মেটা থেকে যদি একটু সরে যায়, মাঝখান থেকে একটু সরে গেছে, মানে মেটা থেকে সরে গেছে, সেটাকে আমরা বলবো সাবমেটাসেন্ট্রিক। মেটা থেকে সরে গেছে, এই যে এটাকে আমরা বলবো সাবমেটাসেন্ট্রিক। ঠিক আছে? তাহলে কি? সাবমেটাসেন্ট্রিক। এখন দেখো তোমরা যেটাতে ভুল করো সেটা হচ্ছে যে এটাকে আমরা কি বলি, এটা মনে থাকে না প্রায় সময়। যেটাকে আমরা কি বলবো একটু দেখো, যেটাকে আমরা মনে রাখবো জ্যাক। আমরা অনেক সময় জ্যাকসনের নাম শুনি না, মাইকেল জ্যাকসন, অথবা জ্যাক বা জ্যাকসন, যাই বলো না কেন, জ্যাক বা জ্যাকসন। ওই জ্যাকসন শব্দটা মনে রাখবো আমরা, জ্যাক শব্দ মনে রাখবো, অথবা জ্যাক। তাহলে এইতে দেখো জ্যাকের মধ্যে একটা এক আছে না, জ্যাকের মধ্যে একটা কি আছে? এক আছে। তো জ্যা দিয়ে মনে রাখবো আমরা জ্যাক, আর জ্যাকের মধ্যে এক আছে, তো আমরা মনে রাখবো এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। এটা কি সেন্ট্রিক? এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। ঠিক আছে? অ্যাক্রোসেন্ট্রিক। এটা হচ্ছে কি সেন্ট্রিক? অ্যাক্রোসেন্ট্রিক। ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে কি সেন্ট্রিক? এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে ভালো করে খেয়াল করো, একদম মাঝখানে যদি থাকে সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক, মাঝখান থেকে একটু সরে গেছে সেটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। আচ্ছা, আর যে দিয়ে মনে রাখবো আমরা কি? জ্যাক মানে অ্যাক্রোসেন্ট্রিক। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা এই যে দেখো আরেকটা হচ্ছে কি সেন্ট্রিক, আরেকটা হচ্ছে আমরা যদি বলি এটা হচ্ছে আই, এটাকে আমরা বলবো ট্যালোসেন্ট্রিক, মানে একদম প্রান্তে। ট্যালো মানে কি? তাহলে মাঝে মানে মেটা, আর প্রান্তে মানে কি? ট্যালো। সবসময় এটা মনে রাখবা বায়োলজিতে, মাঝে মানে মেটা,
মাঝে মানে মেটা, আর প্রান্তে মানে কি একদম টেলো। তাহলে এটা হচ্ছে আমাদের কি সেন্ট্রিক, এটা হচ্ছে আমাদের টেলোসেন্ট্রিক, এটা হচ্ছে আমাদের কি সেন্ট্রিক, এটা হচ্ছে আমাদের টেলোসেন্ট্রিক, এটা হচ্ছে আমাদের কি সেন্ট্রিক, এটা হচ্ছে আমাদের টেলোসেন্ট্রিক, এটা হচ্ছে আমাদের কি সেন্ট্রিক, এটা হচ্ছে টেলোসেন্ট্রিক। সিম্পল, হয়তো বা তোমরা এগুলো আগে থেকেই জানো, তবে জাস্ট নামগুলো একটু মনে রাখতে হবে। VLGI আকৃতির, ভি আকৃতির হলে সেটা সেন্টিমিটারটা মাঝে মানে মেটাতে, এটা মেটাসেন্ট্রিক। আর এল মানে কি মাঝখান থেকে একটু সরে গেছে, মেটা থেকে সরে গেছে, সাব মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক। আর যে মানে কি এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, জ্যাক দিয়ে মনে রাখবো আমরা, জ্যাকসন দিয়ে মনে রাখবো অ্যাক্রোসেন্ট্রিক। আর আই মানে কি এক প্রান্তে, এক প্রান্তে, প্রান্ত মানে কি টেলো, তো এটাকে আমরা বলবো টেলোসেন্ট্রিক, এটাকে আমরা বলবো কি টেলোসেন্ট্রিক। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি এই জায়গায় আমরা কেন তাহলে মেরুমুখী চলন দুইটি অপত্য ক্রোমোজোম দুই বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়। এই মেরুমুখী চলনের সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুগুলো অনুগামী হয়। এগুলো এইভাবে রিডিং দিতে গেলে একটু টাফ, মানে একটু মনে রাখাটা টাফ। তুমি মনে রাখবে শুধুমাত্র অ্যানাভেজ মানে হচ্ছে অ্যানাভাস, অ্যানাভাস মানে চলন, এখানেও কি চলন, দুই বিপরীত মেরুর দিকে চলন। আর হচ্ছে বিভিন্ন আকৃতির ক্রোমোজোম দেখা যায় চলার সময়, সেটা মনে রাখবা। এখানে সিম্পল এই কথাগুলি, এখানে এত প্যারা নেওয়ার দরকার নেই। আর চিত্রটা তোমরা এইভাবে আঁকবা। তো আমি এটা বুঝে দিই, আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার, এই পর্যন্ত সবার ক্লিয়ার। ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা যদি অগ্রসর হই, তারপরে হচ্ছে টেলোফেজ। টেলোফেজ, টেলো মানেই তো কি ক্রোমোজোমগুলো যখন প্রান্তে চলে যাবে, সেটাই টেলো মানেই তো প্রান্ত। টেলো মানে কি, এই টেলো মানে কি বলো, টেলো মানেই তো প্রান্ত, টেলোফেজ। টেলো মানেই কি প্রান্ত, একটু আগেই বললাম না, টেলো মানেই হচ্ছে কি প্রান্ত। তো ক্রোমোজোমগুলো যখন প্রান্তে চলে যাবে, টেলোতে চলে যাবে, ক্রোমোজোমগুলো যখন দুই প্রান্তে, দুই মেরুতে যখন পৌঁছে যাবে, একদম পৌঁছে গেলে শুরু হবে টেলোফেজ দশাটা। মনে করো অ্যানাফেজের মাধ্যমে এরা চলে আসছে এখানে, এখন অ্যানাফেজের মাধ্যমে ক্রোমোজোমগুলো এখানে চলে আসছে, এই ক্রোমোজোমগুলো এখানে চলে আসছে, এই ক্রোমোজোমগুলো এখানে চলে আসছে, অ্যানাফেজের মাধ্যমে এই ক্রোমোজোমগুলো এখানে চলে আসছে, এই ক্রোমোজোমগুলো এখানে চলে আসছে, ঠিক আছে, এই ক্রোমোজোমগুলো এখানে চলে আসছে। তো এখানে চলে আসার পরে যে দশাটা শুরু হবে, সেটাকে আমরা বলবো, মানে দুই প্রান্তে পৌঁছে যাওয়ার পর যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে টেলোফেজ। ওকে, সিম্পল একটা কথা। তো আমরা বলতে পারি এখানে কি লিখবো, যে ক্রোমোজোমগুলো দুই মেরুতে পৌঁছালে, ক্রোমোজোমগুলো দুই মেরুতে পৌঁছালে, ক্রোমোজোমগুলো দুই বিপরীত মেরুতে দুই বিপরীত মেরুতে পৌঁছালে কি শুরু হয়, টেলোফেজ দশা শুরু হয়। টেলোফেজ দশা শুরু হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি কি হবে, তোমাদেরকে বলছিলাম যে প্রথম ধাপটা কি ছিল, একদম প্রোফেজ ধাপ ছিল। তো প্রথম ধাপে আমি কি বলছিলাম তোমাদেরকে, যে একটা টান করে রাখা রাবারকে তুমি ছেড়ে দেবা, টান করে রাখা রাবারকে ছেড়ে দিবে, এটা হচ্ছে প্রথম ধাপের গঠন ছিল, যেটা টান করে রাখাটা রাবারকে তুমি ছেড়ে দিছো, এটা হচ্ছে প্রথম ধাপ। আর এই লাস্ট ধাপে কি করতে বলছিলাম, যে একটা রাবারকে তুমি টান করে ধরো, একটা রাবারকে এসে টান করে ধরো। এখন রাবারকে টান করে ধরো, রাবারকে যদি টান করে ধরো, রাবারটা কেমন হবে, রাবারটা কি হবে, এই রাবারটা একটু লম্বা হবে, একটু সরু হবে, ভালো করে খেয়াল করো, একটু লম্বা হবে, একটু সরু হবে, একটু কি হবে, প্রসারিত হবে, লম্বা, প্রসারিত, সরু এবং দেখতে অস্পষ্ট হবে। ভালো করে খেয়াল করো, আমি কি বলছি, একটু জিনিসটা বৈশিষ্ট্যগুলো মুখস্থ করলে একটু থাকবে না, জাস্ট একটু ইমাজিন করো, তুমি একটা রাবারকে টান করে ধরছো, রাবারটা কি হবে, লম্বা হবে, একটু সরু হবে, টান দিছো মানে প্রসারিত হবে, একই সাথে কী হবে, প্রসারিত হবে এবং দেখতে অনেকটা অস্পষ্ট হবে। অর্থাৎ তুমি প্রথম ধাপে যে ঘটনাগুলো হয়েছিল ঠিক উল্টা ঘটনাটাই ঘটবে এখানে। তো আমরা বলতে পারি যে ক্রোমোজোমগুলো কী হবে, আমি যদি বলি যে ক্রোমোজোমগুলো এখানে রাবারটা যেমন টান দিলে লম্বা হয়, প্রসারিত হয়, সরু হয়, অস্পষ্ট হয়, ঠিক ক্রোমোজোমগুলো এই ঘটনাগুলো এখানে ঘটবে। তো ক্রোমোজোমগুলো কী হবে, এই ঘটনাগুলো ঘটবে। তাহলে আমরা বলতে পারি যে ক্রোমোজোমগুলো দেখো এদিকে,
ক্রোমোজোমগুলো কি হবে, ক্রোমোজোমগুলো লম্বা হয়, লম্বা হয়, লম্বা হয়, তারপর হচ্ছে লম্বা হবে, প্রসারিত হয়, লম্বা হয়, প্রসারিত হয়, প্রসারিত হয়, প্রসারিত হয়। তুমি টান দিচ্ছ, এটা কি প্রসারিত হচ্ছে না? প্রসারিত হয়, তারপর এটা একটু একটু চিকন হয়ে যাবে, সরু হয়, সরু হয়, সরু হয়, এবং 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 দেখতে অস্পষ্ট হয়, এবং কি হবে, অস্পষ্ট হয়, এবং কি হবে, অস্পষ্ট হয়, এবং অস্পষ্ট হয় এই ধাপটাতে। ঠিক আছে, এটা বোঝা গেছে কিনা? তাই এতটুকু যদি বুঝো তাহলে তো এখন আরেকটা কথা বলছিলাম, এই তুমি যে সংকুচিত হওয়ার সময় এখানে কিন্তু প্রসারিত হচ্ছে, প্রসারিত হয়, তাই না? হ্যাঁ, তুমি যখন প্রথম ধাপে কি হয়েছিল, একদম প্রোফেজ ধাপে, তাই দেখো একটার সাথে আরেকটা তুমি পরে মনে রাখতে পারবা। প্রোফেজ ধাপে কি হয়েছিল, সংকুচিত হয়েছিল, পানি বের হয়ে গেছিল, আর এখানে কি হচ্ছে, প্রসারিত হচ্ছে, তার মানে পানি যোজন ঘটবে। সংকুচিত হইলে, সংকুচিত মানে চিপায় ফেলা, পানিটা বের করে ফেলা, কিন্তু এখানে প্রসারিত হচ্ছে, তার মানে এখানে জলযোজন ঘটতেছে। তো ক্রোমোজোমগুলোর কি ঘটবে, ক্রোমোজোমগুলোর জলযোজন ঘটবে, ক্রোমোজোমগুলোর ক্রোমোজোমগুলোর জলযোজন ঘটে, ক্রোমোজোমগুলোর কি ঘটে, জলযোজন, ক্রোমোজোমগুলোর জলযোজন, ক্রোমোজোমগুলোর জলযোজন ঘটে, ক্রোমোজোমগুলোর কি ঘটে, জলযোজন ঘটে, মানে সে পানি শোষণ করে আর কি, পানি যোজন হয়, জল মানে পানি, যোজন মানে যুক্ত হয়, পানি যুক্ত হয়। আচ্ছা দেখো, জিনিসটা ক্রোমোজোমটা যদি পানিযুক্ত হয়ে যায়, প্রসারিত হয় বলে, সংকুচিত হলে যদি পানি পানি কি বিয়োজন হয়, তাহলে প্রসারিত হইলে পানির কি হবে, যোজন হবে, তো পানি যোজন ঘটবে। আচ্ছা, পানির যদি যোজন ঘটে, খেয়াল করো, এটা কি জিনিসটা পানসে হয়ে যাবে না? জিনিসটা কি হয়ে যাবে, জিনিসটা পানসে পানসে হয়ে যাবে। এটা কি আর রং ধারণ করবে? তুমি একটা ভেজা কাপড়কে তুমি যদি রং করো, রংটা থাকবে না। তো এখানে জলযোজন ঘটতেছে মানে কি, সেটা রং ধারণ ক্ষমতা হারিয়ে ফেলবে, সেটা কি হবে, কি হবে রে, রং ধারণ ক্ষমতা হারায়, এবং এবং আমি একটা লাইনে লিখে দিচ্ছি, এবং রং ধারণ ক্ষমতা, এবং রং ধারণ ক্ষমতা, রং ধারণ ক্ষমতা, রং ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে, রং ধারণ ক্ষমতা হারায়, রং ধারণ ক্ষমতা হারায়, আগের মতো আর রং ধারণ করতে পারবে না, আগের মতো আর কি করতে পারবে না, রং ধারণ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, রং ধারণ ক্ষমতা হারায়। এখানে এই যে হারাই কথাটা দিয়ে আমরা মনে রাখবো, এখানে কিন্তু আরো অনেক কিছু হারাবে। এই হারাই দিয়ে আমরা মনে রাখবো একটা জিনিস, খেয়াল করো, প্রথম ধাপটার মধ্যে কি হয়েছিল দেখো তো, প্রথম ধাপে আচ্ছা এখন দেখো একটা জিনিস তোমরা প্র্যাকটিক্যালি একদম বাস্তবিকভাবে চিন্তা করো, ক্রোমোজোমগুলো সুতা বেয়ে 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 বেয়ে, মনে করো আমরা কোনো জায়গায় যদি ধরো একজন, বাংলা সিনেমায় দেখো নাই যে, আল্লাহ মাফ করো পূজার দিন, কিন্তু এরকম হয় অনেক সময়, দেখা গেছে যে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, তো রশি বেয়ে 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 বেয়ে, মানে ওই দিক দিয়ে তো যেতে পারে না, কারণ চাকরি নাই, বিয়ে দিবে না, মেয়ের বাপ ছেলের কাছে বিয়ে দিবে না, তো এগুলো তো এটা হচ্ছে যে মেনে নিবে না, অথবা উত্তম মধ্যম দিবে। এই জন্য মানে শর্টকাট পদ্ধতিতে জানালা দিয়ে মনে করো মেয়ে ওড়না ফেলতেছে অথবা রশি ফেলতেছে, তখন ওইটা বেয়ে 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 মেয়ের কক্ষে ঢুকে গিয়ে অনৈতিক কাজ করে দেয়। যাই হোক, এখানে যেটা হচ্ছে যে ওই ক্রোমোজোমগুলো কি করবে, এরকম দড়ি বেয়ে 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 এখানে চলে গেছে, এখানেও ক্রোমোজোমগুলো দড়ি বেয়ে 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 এখানে চলে গেছে। ঠিক আছে, তো দেখো ক্রোমোজোম কিন্তু দুই জায়গায় পৌঁছে গেছে, কিন্তু তাহলে এখানে কিন্তু আর কোনো কি নাই, ওদের কিন্তু আর কোনো কাজ নাই। এই যে রশিগুলোর কোনো আর কাজ আছে? মেয়েটা কি, তুমি বলো একবার, মেয়েটা কি উন্নাটা কি আর ফেলে রাখবে? মেয়েটা যদি উন্নাটা ফেলে রাখে, তার বাবার যে দারোয়ানগুলো, যে চেলাপেলা যেগুলো আছে, গুন্ডাগান্ডা যেগুলো আছে, এগুলো তো বুঝে ফেলবে যে এখানে কিছু একটা হচ্ছে। এই জন্য এই উন্নাটাকে আবার উনি কি করবে, নায়িকা কি করবে, উন্নাটাকে আবার তাড়াতাড়ি করে বা শাড়িটাকে তাড়াতাড়ি করে আবার নিয়ে নিবে। তো এখানে জিনিসটা হচ্ছে এটার আর কাজ নাই, এটার কাজ নাই, যা হওয়ার ভিতরে হবে, এখন এখানে আর কোনো কাজ নাই। অর্থাৎ ওই যে সুতাগুলোর, এগুলোর আর কোনো দরকার নাই, মানে ওই যে স্পিন্ডল তন্তুগুলোর আর দরকার নাই, তাহলে স্পিন্ডল তন্তুগুলো হারায় যাবে এখানে, ওই হারানো দিয়ে মনে রাখবা। তাই আমি যদি বলি যে কি বলবো, যে স্পিন্ডল তন্তুগুলো, স্পিন্ডল যন্ত্রগুলো, স্পিন্ডল তন্তু, এবং এক একটাকে বলি আমরা স্পিন্ডল তন্তু, পুরাটাকে সবাইকে একত্রে বলি স্পিন্ডল যন্ত্র, এক একটাকে বলি আমরা স্পিন্ডল তন্তু, পুরাটাকে বলি আমরা স্পিন্ডল যন্ত্র। তাহলে আমরা কি বলবো এখানে, আমরা বলতে পারি যে স্পিন্ডল যন্ত্রটা বিলুপ্ত হয়ে যায়। তা আমরা এখানে বলতে পারি আর তো দরকার নাই, 2 মিনিটে এখানে পৌঁছে গেছে, তো এদের আর দরকার নাই এখন। তা আমরা বলবো যে স্পিন্ডল যন্ত্র কি বলবো আমরা, স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত হয়ে যায়, স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত
হয়ে যায়, স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত হয়ে গেছে। এখন কথা হচ্ছে একটা জিনিস খেয়াল করো, এই যে নায়ক 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 যে উপরে উঠে গেছে, নায়ক যে দড়ি বেয়ে 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 যে উপরে উঠে গেছে, এখানে নায়িকার রুমে ঢুকে গেছে, তো নায়িকা তো বলতেছে যে হ্যাঁ এখানে যদি আমার বাবা দেখে বা আমার বাবার গুন্ডা ফুন্ডা যদি দেখে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। তখন কি করে, দরজাটা লক করে দেয় না ঠাস করে, হ্যাঁ মানে একটা হয়তো বা পর্দা দিয়ে হ্যাঁ করে রাখে, অথবা মনে করো হঠাৎ করে একটু টাস আওয়াজ হয়েছে, টাস টাস করে আওয়াজ হয়েছে, তখন কি করবে, দেখা গেছে যে নায়ককে ওই যে পর্দার আড়ালে লুকিয়ে রাখবে, এই তুমি যাও তো ওইদিকে যাও, তাড়াতাড়ি ওইদিকে যাও। তো জিনিসটা হচ্ছে এরকম, এই ক্রোমোজোমগুলো কি হবে, পর্দার আড়ালে লুকিয়ে যাবে। এই যে পর্দা, এটাকে বলবো আমরা কোষ পর্দা, নিউক্লিয়ার পর্দা। এই নিউক্লিয়ার পর্দা দিয়ে এই ক্রোমোজোমগুলো লুকিয়ে যাবে, এই নিউক্লিয়ার পর্দা এখানে তৈরি হবে, নিউক্লিয়ার পর্দার আড়ালে এরা ঢুকে যাবে। তো এটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা, আর এখানে কিছু নিউক্লিয়াস তৈরি হবে, এখানে মানে এটা হচ্ছে পুরাটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা, আর এখানে তৈরি হবে কি নিউক্লিওলাস, কি তৈরি হবে নিউক্লিওলাস। তা আমরা বলতে পারি এদিকে খেয়াল করো, এখানে যে নিউক্লিয়ালাস এবং কি তৈরি হবে একটু বলো, যে এখানে তৈরি হবে যে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়ালাস তৈরি হবে। তাহলে আমরা বলতে পারি এই যে এই তন্তুগুলোর আর দরকার নাই, অর্থাৎ কি স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত হয়ে যায়, আর এবং কি তৈরি হয় তার বিনিময়ে কি তৈরি হয়, যে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়ালাস তৈরি হয়। নিউক্লিয়ার পর্দা এবং কি নিউক্লিয়ার পর্দা এই জন্য পর্দা রাখা জরুরি। দেখো নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস তৈরি হয়, নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস কি হয় তৈরি হয়, এই ধাপে এটা তৈরি হয়। ঠিক আছে, বোঝা গেছে? এতটুকু বুঝছো কিনা আমাকে একটু কনফার্ম করো। তা আচ্ছা দেখো এই যে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়ার যে তৈরি হয়েছে, তাই না, তাহলে পর্দা আছে এখানে, তো পর্দা থাকলে পর্দার আড়ালে অনেক কিছু হবে, তাহলে নতুন কিছু একটা তৈরি হয়ে গেছে, এখানে একটা কিছুর জন্ম হয়েছে। কিসের জন্ম হয়েছে দেখো, এই যে দেখো এখানে যেটার জন্ম হয়েছে সেটার নাম হচ্ছে নিউক্লিয়াস, অপত্য নিউক্লিয়াস, বাচ্চা তৈরি হয়েছে এখানে, মানে অপত্য মানে বাচ্চা নিউক্লিয়াস। তো আমরা বলতে পারি এখানে একটা বাচ্চা তৈরি হয়েছে, এখানে একটা বাচ্চা তৈরি হয়েছে, মানে কি এখানে একটা বাচ্চা নিউক্লিয়াস, এখানে একটা বাচ্চা নিউক্লিয়াস। তা বাচ্চা না বলে আমরা একটু শুদ্ধ বাংলা মারাবো, এটা একটা অপত্য নিউক্লিয়াস, এটা একটা অপত্য নিউক্লিয়াস। অপত্যের আর একটা বাংলা শব্দ বাচ্চা, তবে আমরা এটা ইউজ করব না, শুনতে একটু খারাপ দেখে তাই। তো এখানে আমরা বলবো এটা হচ্ছে অপত্য নিউক্লিয়াস, এটা একটা অপত্য নিউক্লিয়াস। তাহলে আমরা বলবো দুই মেরুতে দুইটি অপত্য নিউক্লিয়াস তৈরি হয়, দুই বিপরীত মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হয়, দুই বিপরীত মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়, দুই বিপরীত মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়। এই তো আমাদের টেলোফেজ শেষ। এখানে আহামরি কিছু না, এখানে জাস্ট টেলো মানে কি, টেলো মানে হচ্ছে মেরু, টেলো মানে আগেই বলছি, টেলো মানে মেরু মানে কি, ক্রোমোজোমগুলো দুই বিপরীত মেরুতে যখন পৌঁছে যাবে, মেরুতে পৌঁছে গেলেই টেলোফেজটা শুরু হবে, মেরুতে পৌঁছে গেলে টেলোফেজ শুরু হবে, সিম্পল। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আমি কি বলছিলাম যে রাবারটাকে টান করে ধরবো, তাহলে কি হবে, এটা কি হবে প্রসারিত হবে, তারপরে এটা সরু হবে, লম্বা হবে, আর যেহেতু সরু হয়ে যাবে জিনিসটা, তা দেখতে অনেকটা অস্পষ্ট হয়ে যাবে। তারপর আমরা বলতে পারি যে প্রসারিত হয়, যদি সংকুচিত হলে যদি জল বিয়োজন ঘটে, তা প্রসারিত হলে কি হবে, জলযোজন ঘটবে। আচ্ছা, জল যদি সে ধারণ করলে রং ধারণ করবে না, অর্থাৎ জলযোজন ঘটে বলে রং ধারণ ক্ষমতা হারায়, জল নিলে রং নিবে না। তো দেখো এটা বুঝলাম আমরা। তো এখানে দুই মেরুতে পৌঁছে গেছে, এদের তো আর কোনো কাজ নাই, স্পিন্ডল যন্ত্রগুলো বিলুপ্ত হয়ে যাবে। আচ্ছা, তারপরে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়ালাস তৈরি হবে, তখন এই যে নিউক্লিয়ার পর্দা এবং এই যে নিউক্লিয়ার আলাস তৈরি হবে। তো নিউক্লিয়ার পর্দা তৈরি হয়ে গেলে ওইখানে একটা বাচ্চা, এখানে একটা বাচ্চা, মানে এখানে একটা অপত্য নিউক্লিয়াস, এখানে একটা অপত্য নিউক্লিয়াস তৈরি হবে। তো আশা করি হ্যাঁ, তাহলে এটা দেখো, তোমরা রোজার দিন এগুলো উল্টাপাল্টা কথা বলিও না, আমার সাদা মনে কোনো কাদা নাই,
তোমরা উল্টাপাল্টাভাবে নিচ্ছ। আমি যেটা বলছি যে এখানে এখানে দুইটা বাচ্চা নিউক্লিয়াস তৈরি হয়েছে, তোমরা আর কি চিন্তা করতেছো, এগুলো এগুলো বলবা না, বুঝছো? এগুলো আমার দেখতে খারাপ লাগে। এদিকে দেখো, তারপরে আমরা যদি বলি যে এই জায়গায় যদি আমরা নেক্সট যদি, তাহলে আমাদের কীগুলো শেষ? আমাদের কিন্তু 5টা পর্যায় শেষ। আমাদের প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই জিনিসগুলো কিন্তু আমাদের শেষ হয়ে গেল। 5টা পর্যায় আমি যেভাবে বলছি তুমি এইভাবে মনে রাখবা, একদম রিটেন এবং এমসিকিউ দুইটাই কাভার আপ হয়ে যাবে। জাস্ট আমি তোমাকে একটু করে বলি যে এখানে স্যার আপনি কি কিছু বাদ রেখেছেন? না, মূলত যে জিনিসগুলো দরকার সেগুলো আমি বলে দিচ্ছি। এখন এক্সট্রাভাবে তুমি কিছু জিনিস জানতে পারো, সেটা হচ্ছে যে প্রাণী কোষের ক্ষেত্রে আমরা যদি বলি যে প্রাণী কোষের ক্ষেত্রে একটা জিনিস থাকে, আমরা একটু এক্সট্রাভাবে আমরা জেনে নিচ্ছি। বিদ্রোহ মানে কি? বিশেষ দ্রষ্টব্য, এমসিকিউর জন্য লাগতে পারে। যে প্রাণী কোষের ক্ষেত্রে একটু খেয়াল করো, এই দেখো প্রাণী কোষের ক্ষেত্রে দুইটি সেন্ট্রোজোম, মানে প্রাণী কোষের ক্ষেত্রে যে সেন্ট্রোজোমটা থাকে, সেন্ট্রোজোমের দুটি সেন্ট্রিওল পৃথক হয়ে দ্বিমেরুতে অবস্থান করে। আমরা জানি নর্মালি যে প্রাণী কোষেরটা কি থাকে। আচ্ছা ধরো এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, তাই না? এটা হচ্ছে, ধরো আমি একটু এক্সট্রা কিছু জিনিস জানতেছি। এখন আমাদের কিন্তু 5টা পর্যায়ে পড়া শেষ, কিন্তু তুমি যেগুলো বললাম এগুলো তুমি খাতায় লিখলে তুমি ফুল মার্কস পাবা, এগুলো পড়া শেষ। আমরা এক্সট্রা কিছু জিনিস জানতেছি এমসিকিউর জন্য, এগুলো আমি ওইখানে আলোচনা করি নাই। ওইখানে আলোচনা করলে তোমাদের প্যাচ খেয়ে যাবে, আসল জিনিসই মাথায় থাকবে না। তো এগুলো আমরা আলাদা করে এমসিকিউর জন্য জানতেছি। আচ্ছা তাহলে দেখো, এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, এটা হচ্ছে কি যন্ত্র? এটা ধরো স্পিন্ডল যন্ত্র। এখন কথা হচ্ছে, ঠিক আছে এটা উদ্ভিদে তো এরকমই হয়, স্পিন্ডল যন্ত্র এরকমই হয়, তবে প্রাণী কোষের ক্ষেত্রে জিনিসটা হয় কি? প্রাণী কোষের ক্ষেত্রে দেখা গেছে যে এটা যদি একটা সেন্ট্রোজোম হয়, এটা একটা সেন্ট্রোজোম, একটা অঙ্গাণু থাকে সেন্ট্রোজোম, মনে আছে তোমাদের? সেন্ট্রোজোম, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার না, সেন্ট্রোজোম। একটা কোষের ভিতর রাইবোজোম থাকে, লাইসোসোম থাকে, সেন্ট্রোজোম থাকে। যে এটা হচ্ছে সেন্ট্রোজোম, এগুলো হচ্ছে সেন্ট্রোজোম, ঠিক আছে? তা কি কি থাকে বলছিলাম? যে রাইবোজোম, লাইসোসোম, তারপর হচ্ছে সেন্ট্রোজোম এরকম থাকে, তাই না? এই জিনিসগুলো থাকে। তো এই যে সেন্ট্রোজোমের মধ্যে দুটা জিনিস থাকে, এগুলাকে বলা হয় গোল যেগুলা থাকে এগুলো সেন্ট্রিওল। কি বলবো আমরা? গোল যেগুলা, এগুলা কি? সেন্ট্রিওল। তা দেখো সেন্ট্রিওল, কি বলবো? সেন্ট্রিওল। তাহলে দেখো পুরা জিনিসটাকে আমরা বলবো কি? সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের ভিতরে যে দুইটা গোল এগুলো হচ্ছে সেন্ট্রিওল। মনে থাকবে, আমি আবারও বলছি, পুরা জিনিসটাকে বলা হয় সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের ভিতরে যে দুইটা গোল অংশ থাকে এদেরকে আমরা বলি সেন্ট্রিওল। তো প্রাণী কোষের ক্ষেত্রে যেটা হয় যে দেখো, প্রাণী কোষের ক্ষেত্রে যেটা হবে যে সেন্ট্রোজোমের দুটি সেন্ট্রিওল, এই যে পুরা জিনিসটার নাম সেন্ট্রোজোম। তো সেন্ট্রোজোমের দুটি সেন্ট্রিওল পৃথক হয়ে 2 মেরুতে পৌঁছে যায়। পৃথক হয়ে কয় মেরুতে পৌঁছায়? 2 মেরুতে। তাহলে দেখো এইটা পৃথক হয়ে গিয়ে একটা সেন্ট্রোজোম এখানে পৌঁছে যাবে, এই মেরুতে পৌঁছায়, আর একটা সেন্ট্রিওল এই মেরুতে পৌঁছায়। তো 2 মেরুতে পৌঁছে গিয়ে ওরা কি করে? 2 মেরুতে পৌঁছে গিয়ে এরা কি করে একটু দেখো, এরা যে কাজটা করবে, এরা হচ্ছে এই যে দেখো, এরা কিছু এগুলো তো স্পিন্ডল তন্তু। এই স্পিন্ডল তন্তু ছাড়াও এরা এক্সট্রা কিছু তন্তু তৈরি করে, এরা এরকম অ্যাস্টার রে তৈরি করে। কি তৈরি করবে? এরা অ্যাস্টার রে তৈরি করবে, অ্যাস্টার রে তৈরি করবে। তাহলে দেখো ওই যে স্পিন্ডল তন্তু ছাড়াও আরো কিছু তন্তু তৈরি করবে, যেগুলোকে বলি আমরা অ্যাস্টার রে। তো এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে, খেয়াল করো, এগুলোর নাম হচ্ছে কি বলো? এগুলোর নাম হচ্ছে অ্যাস্টার রে। এগুলাকে আমরা বলি অ্যাস্টার রে। মানে রে মানে এখানে তন্তু বোঝাচ্ছে, এখানে অ্যাস্টার রে। এগুলো হচ্ছে মূল তন্তু, এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু, এইগুলোর সাথে গুলাবা না। এটা হচ্ছে স্পিন্ডল তন্তু, এগুলো হচ্ছে কি তন্তু? স্পিন্ডল তন্তু। এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু, আর এগুলো হচ্ছে এক্সট্রা কিছু তন্তু, অ্যাস্টার রে। অ্যাস্টার কেন বলা হচ্ছে? কারণ এরা দেখতে স্টারের মতো। এরা দেখতে কিসের মতো? স্টার বা তারার মতো, হ্যাঁ। তাই এদেরকে আমরা বলি অ্যাস্টার রে,
স্টার বা তারার মতো বলে এদেরকে আমরা কি বলে থাকি? অ্যাস্টার রে বলে থাকি। এদেরকে আমরা কি বলে থাকি বলো? এদেরকে আমরা বলে থাকি অ্যাস্টার রে। এখন বলতে পারো, ও স্যার এই যে অ্যাস্টার রেগুলো কি দিয়ে তৈরি হয়? ওই যে তন্তুগুলো, সিম্পল, যত তন্তু আছে সব মাইক্রোটিবিউল দিয়ে তৈরি। এই যে এইখানে যে স্পিন্ডল তন্তুগুলো, যেমন তোমাদেরকে বলছিলাম যে মাইক্রোটিবিউল নামক বস্তু দিয়ে তৈরি, এই যে অ্যাস্টার রে জিনিসগুলো মাইক্রোটিবিউল নামক বস্তু দিয়ে তৈরি। অ্যাস্টার রেগুলো কি হবে? মাইক্রোটিবিউল নামক বস্তু দিয়ে তৈরি হবে, মাইক্রোটিবিউল নামক বস্তু দিয়ে তৈরি হবে। তো আমরা একটু করে বলি যে প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টির পাশাপাশি, তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্র সৃষ্টির পাশাপাশি সেন্ট্রোজোমের দুটি সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান করে অ্যাস্টার রে তৈরি করে। তো আমি এটা বলতে পারি যে প্রাণী কোষের ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্র সৃষ্টির পাশাপাশি, আমি একটু লিখে দিই যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টির পাশাপাশি স্পিন্ডল যন্ত্র সৃষ্টির পাশাপাশি স্পিন্ডল যন্ত্র সৃষ্টির পাশাপাশি স্পিন্ডল যন্ত্র সৃষ্টির পাশাপাশি কি করবে? যে সেন্ট্রোজোমের দুটি সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান নেই। সেন্ট্রোজোমের দুটি সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান নেই এবং কি করবে ওরা? অবস্থান নেই এবং অ্যাস্টার রে তৈরি করে এবং অবস্থান করে এবং অ্যাস্টার রে তৈরি করে এবং কি তৈরি করে? অ্যাস্টার রে তৈরি করে। এটাকে আমরা অ্যাস্টার বলতে পারি। অ্যাস্টার রে তৈরি করে, ঠিক আছে? সিম্পল এটা কঠিন কিছু না। তবে এই অ্যাস্টার রেগুলো কি দিয়ে তৈরি? তোমাদের এই জিনিসটা মাথায় রাখা, আমাদের এটা থাকে যে অ্যাস্টার রেগুলো এই যে তন্তুগুলো মাইক্রোটিবিউল নামক বস্তু দিয়ে তৈরি। এখন যদি বলা যে স্যার মাইক্রোটিবিউল জিনিসগুলো কি, এটা হচ্ছে তোমাদের যে উদ্ভিদ বিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টারটা আছে, কোষ ও কোষের গঠন, এখানে বিস্তারিত আমরা আলোচনা করি। তাহলে দেখো, আপাতত জেনে রাখো যে মাইক্রোটিবিউল একটা বস্তুর নাম। তো আমি যদি বলি যে প্রাণী কোষের, তাহলে এই অ্যাস্টার রে মাইক্রোটিবিউল, মাইক্রোটিবিউল নামক বস্তু দিয়ে তৈরি। ঠিক আছে? মাইক্রোটিবিউল নামক বস্তু দিয়ে তৈরি। তোমাদের লাইভ অ্যাটেন্ডেন্স খুব কম, ঠিক আছে? তুমি লাইভ অ্যাটেন্ডেন্স কম হলে দেখবা যে আমি যদি ক্লাস নেওয়া বন্ধ করে দিই তখন টের পাবা। লাইভ অ্যাটেন্ডেন্স কম থাকো কেন? আমি কি কোনো অংশে কি কম পড়াচ্ছি? আমার একটা মেডিকেল ব্যাচ শুরু হয়েছে আলাদা, তোমরা জানো। আমি যেরকমটা মেডিকেল ব্যাচে পড়াচ্ছি ঠিক এরকমটা এখানে পড়াচ্ছি। এটা কি আমি আলাদা করে দেখতেছি? এটা তো আমার কাছে সব স্টুডেন্ট সমান। তো তুমি এই জিনিসটা, তোমরা লাইভে কেন থাকবা না? লাইভে অ্যাটেন্ডেন্স আজকে কম কেন? তোমাদের মিনিমাম প্রতিদিন 1000 জন লাইভে থাকবা। পরবর্তীতে যারা ভিডিওটা দেখবা, তোমরা যে লাইভে থাকতেছো না, এটা খেসারত দিতে হবে তোমাদের। একবার যে ক্লাস নেওয়া বন্ধ করে দিলে তারপর বুঝবা। তাহলে দেখো, এখানে আমি যদি বলি যে অ্যাস্টার রে মাইক্রোটিবিউল নামক বস্তু দিয়ে তৈরি, আচ্ছা ঠিক আছে। আমি যদি এটা বুঝলাম, এটা আরেকটা জিনিস হচ্ছে যে এইখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলি যে অ্যাস্টার রেগুলো দুই প্রান্ত থেকে ধরে রাখে। ভালো করে খেয়াল করো, এই অ্যাস্টার রেগুলোর কাজ কি? বলতে পারি যে স্যার এটা কেন তৈরি হচ্ছে? ওই অ্যাস্টার রেগুলো কেন তৈরি হচ্ছে? এটা হচ্ছে যে ওই যে এই যে স্পিন্ডল যন্ত্রটাকে দেখো, স্পিন্ডল যন্ত্রটা কার মধ্যে আটকে আছে? এখন এই অ্যাস্টার রে, এই যে অ্যাস্টার রের মাঝখান দিয়ে আটকে আছে। অর্থাৎ স্পিন্ডল যন্ত্রটাকে, এই যে দেখতেছো, এই যে স্পিন্ডল যন্ত্রটা এই যে দেখো, এই যে আমরা এইভাবে বলতে পারি, খেয়াল করো, আমরা এইভাবে বলতে পারি। এই যে এদিকে একটু দেখো, আমি তোমাদেরকে বলি, একটু দেখো, দাঁড়াও। এই যে দেখো, এগুলো অ্যাস্টার রে না? আমার মনে করি হাতের আঙ্গুলগুলো এক একটা অ্যাস্টার রে। এই অ্যাস্টার রে, ওই অ্যাস্টার রে কি করতেছে? স্পিন্ডল যন্ত্রটাকে দুই পাশ থেকে ধরে রাখতেছে, এভাবে ধরে রাখতেছে।
এই যে এইভাবে ধরে রাখতেছে। তাহলে আমরা কি বলতে পারি যে অ্যাস্টার রেগুলো, হ্যাঁ হ্যাঁ দেখো আমরা বলতে পারি যে অ্যাস্টার রে তন্তুগুলোকে দুই প্রান্ত থেকে ধরে রাখে। অ্যাস্টার রে হ্যাঁ, তো অ্যাস্টার রে তন্তুগুলোকে স্পিন্ডল তন্তুগুলোকে দুই প্রান্ত থেকে ধরে রাখে, দুই মেরুতে ধরে রাখে, ধরে রাখে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা জিনিস বলবো এখানে যে অ্যাস্টার রে দেখতে তারার মতো। কিসের মতো? অ্যাস্টার রে দেখতে তারার মতো। অ্যাস্টার রে দেখতে অনেকটা কিসের মতো? অনেকটা তারার মতো, দেখতে তারার মতো। হ্যাঁ, অ্যাস্টার রে দেখতে স্টারের মতো, তারার মতো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা এই জায়গায় খেয়াল করি। আশা করি এটা বুঝে গেছি। তাহলে 1 নম্বর 2 নম্বর 3, এগুলো সিম্পল, এত বেশি পেছায় না। যে একটা সেন্ট্রিওজোমের দুটি সেন্ট্রিওল পৃথক হয়ে 2 মেরুতে পৌঁছে যায়। আমি আবারও বলছি, খেয়াল করো, একটি সেন্ট্রিওজোমের 2টা সেন্ট্রিওল 2 মেরুতে পৌঁছে গিয়ে অ্যাস্টার রে তৈরি করবে। সিম্পল একটা কথা বলছি। তো এই অ্যাস্টার রেগুলো, এই অ্যাস্টার রের যে তন্তুগুলো, সেগুলো মাইক্রোটিবিউল নামক বস্তু দিয়ে তৈরি। তারপর হচ্ছে এগুলা কি করে, এই অ্যাস্টার রেগুলো এই 2 মেরুকে 2 বিপরীত প্রান্ত থেকে ধরে রাখে, অ্যাস্টার রে দেখতে অনেকটা তারার মতো। আচ্ছা, আশা করি তোমাদের এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, এখন আমরা কি করতে পারি একটু দেখি। ও এখানে এই যে এটা হচ্ছে আলাদা করে আমরা শিখলাম, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, 5টা ধাপের বাইরে আমরা আলাদা করে শিখবো, একত্রে শিখবো না। তো এখানে আরও কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে একটু করে বলে দিই, যেটা এমসিকিউর জন্য লাগবে। তোমরা 2টা জিনিস তোমরা লক্ষ্য করেছ। একটা হচ্ছে যে ক্রোমোজোমগুলো প্রথম ধাপে ক্রোমোজোমগুলো সংকুচিত হয় না। এই দেখো, ক্রোমোজোমগুলো সংকুচিত হয় না প্রথম ধাপে, মনে আছে? এই যে ক্রোমোজোমগুলো কি টান টান করে রাবারকে তুমি ছেড়ে দিছো, মানে ক্রোমোজোমগুলো সংকুচিত হয়, খাটো হয়, মোটা হয়, স্পষ্ট হয়। এটা প্রথম ধাপের কাহিনী। এই যে ক্রোমোজোমগুলো যে সংকুচিত হচ্ছে, টান টান করে রাবারকে তুমি ছেড়ে দিছো, মানে কি রাবারটা সংকুচিত হয়েছে, মানে কি ক্রোমোজোমটা সংকুচিত হয়েছে। এই যে ক্রোমোজোমের সংকোচনটা কেন হয়, একটা বিষয় আমরা জানবো। আর একটা বিষয় আমরা জানবো, ওই যে দেখো, ওই যে নিউক্লিয়ার মেমব্রেনগুলো কেন বিলুপ্ত হয় সেটা আমরা জানবো। তাহলে দেখো, ক্রোমোজোমগুলো কেন সংকুচিত হয়, আর নিউক্লিয়ার যে মেমব্রেনটা প্রথম ধাপে কেন বিলুপ্ত হয়, একদম প্রথম ধাপে। 2টা ঘটনা এখানে ঘটতেছে। একটা হচ্ছে ক্রোমোজোমগুলো সংকুচিত হয় কি কারণে, সেটা আমরা জানবো। আর হচ্ছে যে নিউক্লিয়ার মেমব্রেনটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় কি কারণে, সেটাও আমরা জানবো। তাই আমি প্রথমে একটু যদি বলি, ভালো করে খেয়াল করো যে সাইক্লিন, এটা হচ্ছে যে একটা এনজাইমের কারণে, একটা প্রোটিনের কারণে হয়। সেটা হচ্ছে যে এনজাইম এবং প্রোটিন মিলিতভাবে কাজ করে, যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। ঠিক আছে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ তোমাদেরকে এটা প্রথম বা অথবা সেকেন্ড লেকচারে আমি এটা পড়াইছি, সম্ভবত সেকেন্ড লেকচারে পড়াইছি, যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। খেয়াল করো, পুরো জিনিসটা বুঝাইলে তারপর বুঝবা। আগে দেখো, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নামক এক ধরনের প্রোটিন ছিল, প্রোটিন গঠিত এনজাইম। তা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ দ্বারা কি হয়, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ দ্বারা কিছু প্রোটিনের ফসফোরাইলেশন হয়। দেখো, আমি তোমাদেরকে যদি বলি, এটা যদি নিউক্লিয়ার মেমব্রেন হয়, নিউক্লিয়ার মেমব্রেনেও কিছু প্রোটিন থাকবে। নিউক্লিয়ার মেমব্রেনে কিছু প্রোটিন থাকে। আবার দেখো, এই যে ক্রোমোজোমের কথা যদি বলি, এই ক্রোমোজোমের ভিতরেও কিছু প্রোটিন থাকবে। তাহলে ভালো করে খেয়াল করো, তো ক্রোমোজোম কোথায় আছে? নিউক্লিয়ার মেমব্রেন। এটা কি নিউক্লিয়ার মেমব্রেনেও প্রোটিন থাকবে, ক্রোমোজোমের ভিতরেও কি থাকবে, প্রোটিন থাকবে। ভালো করে খেয়াল করো, বুঝো নাই মনে বিষয়টা। আমি আবারও বলতেছি, নিউক্লিয়ার যে মেমব্রেনটা আমরা দেখতেছি, এই নিউক্লিয়ার মেমব্রেনটা কি দিয়ে তৈরি, সংক্ষেপে আমি লিখতেছি, নিউক্লিয়ার মেমব্রেন এটা প্রোটিন দিয়ে তৈরি। আবার ক্রোমোজোম যেটা, সেটাও কিন্তু কি দিয়ে তৈরি, ক্রোমোজোমের মধ্যে হিস্টোন, নন হিস্টোন বিভিন্ন প্রোটিন থাকে, তোমরা জানো। তাহলে ক্রোমোজোমের মধ্যেও বিভিন্ন প্রোটিন আছে, নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যেও বিভিন্ন প্রোটিন আছে। এখন কথা হচ্ছে, ওই যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এই যে পদার্থটা, এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এই প্রোটিনটার ফসফোরাইলেশন ঘটাবে। মানে কি, এই প্রোটিনের সাথে কিছু ফসফেট যুক্ত করবে। তাহলে
প্রোটিনে ফসফেট যুক্ত করাকে বলা হয় ফসফোরাইলেশন। তোমাদেরকে বলাইছিলাম যে ক্লোরিন যুক্ত করাকে, আচ্ছা দাঁড়াও ঠিক আছে কিনা দেখতেছি, মুভমেন্ট আমার এটা ভিডিও থেকে বের হয়ে গেছে, আচ্ছা একটু দাঁড়াও, ওকে দেখতেছো সব কিছু ঠিকঠাক? আচ্ছা হ্যাঁ, প্রোটিন গঠিত একটি এনজাইম, ওই যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এটা প্রোটিন গঠিত এক ধরনের এনজাইম বলা যায়। আচ্ছা তাহলে আমি তোমাদেরকে একটু বলি, সকল এনজাইমই তো প্রোটিন দিয়ে তৈরি। তা দেখো ভালো করে খেয়াল করো, আমি যেটা বলতেছি যে যে জায়গায় বলতেছি ওই জায়গায় ফোকাস করো, এই জায়গায় কান্নাকাটি করে এইদিকে মিস করে যাচ্ছ। তো এদিকে দেখো আমি যেটা বলতেছি যে এই যে নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে প্রোটিন থাকে, ক্রোমোজোমের মধ্যেও প্রোটিন থাকে। এখন কথা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনের প্রোটিনের সাথে ফসফেট যুক্ত করায় একে বলা হয় প্রোটিনের ফসফোরাইলেশন। আচ্ছা কোনো কিছুর সাথে ক্লোরিন যুক্ত করানোকে বলা হয় ক্লোরিনেশন, কোনো কিছুর সাথে ব্রোমিন যুক্ত করাকে বলা হয় ব্রোমিনেশন, কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত করাকে বলা হয় ফসফোরাইলেশন। তা খেয়াল করো, প্রোটিনের সাথে ফসফেট যুক্ত করাকে বলবো আমরা প্রোটিনের ফসফোরাইলেশন। এখানেও এই ক্রোমোজোমের প্রোটিনের সাথে ফসফেট যুক্ত করাকে বলবো আমরা প্রোটিনের ফসফোরাইলেশন। ফসফেট যুক্ত করাকে বলা হয় ফসফোরাইলেশন, প্রোটিনের সাথে ফসফেট যুক্ত করাকে বলা হয় প্রোটিনের ফসফোরাইলেশন। তাই আমরা বলতে পারি যে নিউক্লিয়ার মেমব্রেনের কিছু প্রোটিনের ফসফোরাইলেশন হয়, যার কারণে নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হয়ে যায়। আবার ক্রোমোজোমের কিছু প্রোটিনের ফসফোরাইলেশন হয়, যার কারণে ক্রোমোজোমগুলো সংকুচিত হয়। এই এতটুকু পর্যন্ত তোমাদের বইয়ে আছে, তোমরা যদি আরো হায়ার স্টাডি করো তোমরা বিস্তারিত জানতে পারবা। এতটুকু এই লাইনটা তোমাদের বইয়ে আছে, তাই আমি এতটুকু পর্যন্ত আমি বলে দিচ্ছি। এটার ভিতরে বা আরো গভীরে যদি ঢুকো তুমি আরো প্যাচ খেয়ে যাবা, তুমি আর সামনে আগাতে পারবো না। তো আমি আবারও বলতেছি, ওই যে দেখো এই যে কিছু প্রোটিনের নিউক্লিয়ার মেমব্রেনে অবস্থিত কিছু প্রোটিনের ফসফোরাইলেশন ঘটে বলে নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হয়ে যায়। প্রোটিনের ফসফোরাইলেশন ঘটে, তাই নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হয়ে যায়। ক্রোমোজোমের প্রোটিনগুলোর ফসফোরাইলেশন হয় বলে ক্রোমোজোমগুলো সংকুচিত হয়ে যায়। কথাটাকে বুঝো নাই? আমি বলছি কি বুঝছো? একদম 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 অন পয়েন্টে চিন্তা করো, অন পয়েন্টে। নিউক্লিয়ার মেমব্রেনের প্রোটিনের সাথে কিছু ফসফেট যুক্ত হয়ে যায় বলে এই কারণে নাকি এটা বিলুপ্ত হয়ে যায়। ওকে, আবার ক্রোমোজোমের প্রোটিনের সাথে ফসফেট যুক্ত হয়, মানে প্রোটিনের ফসফোরাইলেশন হয়, যার কারণে ক্রোমোজোমটা সংকুচিত হয়ে যায়। ঠিক আছে, এই দুইটা ঘটনা ঘটে, অর্থাৎ এটা বিলুপ্ত হয়ে যাওয়ার আগে দেখা যায় প্রোটিনের সাথে ফসফেট যুক্ত হয়, প্রোটিনের ফসফোরাইলেশন হয়। আবার এটা সংকুচিত হওয়ার আগে দেখা যায় যে ক্রোমোজোমের প্রোটিনের মধ্যে ফসফেট যুক্ত হয়, মানে প্রোটিনের ফসফোরাইলেশন হয়। ঠিক আছে, এই জায়গাটা এই যে নিউক্লিয়ার মেমব্রেনের প্রোটিনের সাথে ফসফেট যুক্ত করার কাজটা কে করবে? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ করবে। আবার এইখানেও ক্রোমোজোমের প্রোটিনের সাথে ফসফেট যুক্ত করার কাজটাও কে করবে? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ করবে। আচ্ছা বুঝছো কিনা আমাকে একটু বলো। যাদের ভিডিও পজ তারা আবার একটু বের হয়ে আবার একটু দেখো। তা আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে কি হচ্ছে যে কিছু প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে কি হবে? ফসফোরাইলেশনের কারণে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হবে, কিছু প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে ক্রোমোজোমের বিলুপ্তি হবে। তো এখন কথা হচ্ছে ফসফোরাইলেশনটা হয় কিসের কারণে? ওই যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সাদিয়াকে এই যে দেখো, এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ দ্বারা কিছু প্রোটিনের ফসফোরাইলেশন হয়, যার কারণে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়। এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ দ্বারা আরও কিছু প্রোটিনের ফসফোরাইলেশন হয়, যার কারণে ক্রোমোজোমটা সংকুচিত হয়। তা আমরা এটা বলতে পারি এই যে এর ফসফোরাইলেশনটা, এর প্রোটিনের সাথে ফসফেট যুক্ত হওয়াটা কি করবে? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এই প্রোটিনটাকে যুক্ত করবে। আবার এখানেও এই প্রোটিনের সাথে ফসফেট যুক্তটা কে করবে? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজে করবে। তা আমরা বলতে পারি যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ দ্বারা, আচ্ছা আমি তাহলে কি বলতেছি যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ দ্বারা কিছু প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এটা কিন্তু তোমাদের বইয়ে কিন্তু এটা প্রোপেজ ধাপের মধ্যে উল্লেখ করছে। তোমাদের প্রোপেজ ধাপে এই কথাটা বলার দরকার নাই, তুমি এগুলো আলাদা জ্ঞানমূলক হিসেবে জেনে রাখবা। তো দেখো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ দ্বারা কিছু প্রোটিনের ফসফোরাইলেশন, কিছু প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে কিছু প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে কিছু প্রোটিনের
ফসফোরাইলেশনের কারণে কিছু প্রোটিন ফসফোরাইলেশনের কারণে কি হয়, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়। নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়। নিউক্লিয়ার মেমব্রেন কি হয়, বিলুপ্ত হয়। এবং 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 আমরা বলতে পারি এবং আরও কিছু প্রোটিনের প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে কি হবে, ক্রোমোজোমগুলো সংকুচিত হবে। ওই যে রাবারটাকে ছেড়ে দিছ, ক্রোমোজোমগুলো সংকুচিত হবে, কারণে ক্রোমোজোমগুলো সংকুচিত হয়। ঠিক আছে, সংকুচিত হয়। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝে গেছো। আশা করি এই পর্যন্ত তোমাদের বোঝা হয়ে গেছে। আচ্ছা তোমরা বুঝছো কিনা আমাকে একটু তাড়াতাড়ি বলো। হ্যাঁ, এ পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। আশা করি তোমাদের ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা যদি বলি তাহলে আমরা এই জায়গাটাতে আমরা তাহলে এই পর্যন্ত, হ্যাঁ আশা করি বুঝছি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ঠিক আছে, আমরা এই জায়গাটাতে আসি যে এখন আমরা আর কি শিখব একটু খেয়াল করি। আমরা যেটা শিখতে পারি এখন একটু দেখি যে তোমরা এই চিত্রগুলো আজকে আমি দিয়ে দিব, আমি ছবি তুলে এরকম করে চিত্রটা এঁকে ফেলবা। আচ্ছা, এখন আমরা এই যে দেখো একটা জিনিস আমরা পড়ছি যে আমরা এই যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজের মাধ্যমে কিন্তু আমরা ক্রোমোজোমগুলোকে কিন্তু আলাদা করছি। আমরা এই এতগুলা ধাপের মাধ্যমে আমরা কাকে আলাদা করলাম একটু দেখি তো। এই শোনো, এই যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ওই 5টা ধাপের মাধ্যমে আমরা ক্রোমোজোমগুলোকে আলাদা করলাম। কিছু ক্রোমোজোমগুলোকে কি করলাম, এই যে ক্রোমোজোমগুলোকে আমরা আলাদা করলাম, তাই না? এই ক্রোমোজোমগুলোকে আলাদা করলাম। এই ক্রোমোজোমগুলোকে আমরা আলাদা করছি, 2টা অপত্য নিউক্লিয়াস পাইছি। আচ্ছা ঠিক আছে, মানে এটাকে আমরা বলবো 5টা ধাপের মাধ্যমে আমরা একটা নিউক্লিয়াস থেকে 2টা নিউক্লিয়াস পাইছি, মানে ক্যারিওকাইনেসিস পাইছি। তাহলে এইগুলো হচ্ছে আমরা কিসের বিভাজন, আমরা শুধু একটা নিউক্লিয়াস ছিল একটা নিউক্লিয়াস থেকে আমরা এখন কয়টা পাইছি, 2টা নিউক্লিয়াস পাইছি। তো এটাকে আমরা বলতেছি ক্যারিওকাইনেসিস। আমরা এটাকে বলতেছি কি কাইনেসিস, ক্যারিওকাইনেসিস। আমরা এটাকে বলতেছি ক্যারিওকাইনেসিস। আশা করি তোমরা ওই জিনিসটা বুঝছো, এটাকে আমরা কি বলবো, ক্যারিওকাইনেসিস বলবো। এখন আমরা আসি, এখন কথা হচ্ছে এটার পাশে কি থাকবে, এটার পাশে কি এই দেখো, এটা যদি হয় তো এটা তো নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলতেছি ক্যারিওকাইনেসিস। তাহলে একটা কোষ, এই নিউক্লিয়াসের বাইরে কি সাইটোপ্লাজম থাকে না, বলো তো দেখি। নিউক্লিয়াসের বাইরে কি থাকে বলো, সাইটোপ্লাজম থাকে। নিউক্লিয়াসের বাইরে কি থাকে বলো, সাইটোপ্লাজম থাকে। এই কি থাকে, সাইটোপ্লাজম থাকে। তো এই সাইটোপ্লাজমের বিভাজনকে বলবো আমরা, তোমাদেরকে আগেই বলছিলাম। তো এইটা তো জাস্ট নিউক্লিয়াসের বিভাজন গেল, 5টা ধাপের মাধ্যমে আমি শুধুমাত্র নিউক্লিয়াসটাকে বিভাজন করলাম। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজের মাধ্যমে আমরা নিউক্লিয়াসের বিভাজন করলাম। অর্থাৎ এটাকে আমরা বলবো নিউক্লিয়াসের বিভাজন, এটাকে বলবো আমরা ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন। হ্যাঁ, এটাকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস। তো আমি আবারও বলছি, একটু ভালো করে খেয়াল করো। 5টা ধাপের মাধ্যমে নিউক্লিয়াসের বিভাজন করলাম, তো নিউক্লিয়াসের বিভাজনকে বলতেছি আমরা ক্যারিওকাইনেসিস। এখনও কিন্তু সাইটোপ্লাজম যেটা আছে, এটা কিন্তু সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমের কিন্তু বিভাজন এখনো হয় নাই। তো এই সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা কি বলবো, সাইটোপ্লাজমের এই বিভাজনকে আমরা বলি, সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা এক কথায় বলি, সাইটোপ্লাজমের এই বিভাজনকে আমরা বলি সাইটোকাইনেসিস। আমরা কি বলি রে, আমরা বলি হচ্ছে সাইটোকাইনেসিস। আমরা বলি যে এটাকে আমরা বলি সাইটোকাইনেসিস বলি। ঠিক আছে, তাহলে এই যে সাইটোপ্লাজমটা, বাইরে যে সাইটোপ্লাজমটা দেখতেছি, এরও কিন্তু বিভাজন হবে, একে আমরা বলি সাইটোকাইনেসিস। তাহলে ভালো করে খেয়াল করো, এই দেখো, এখন কথা হচ্ছে এটা তো বিষুবীয় অঞ্চল বরাবর, তাই না?
এখানে তাহলে এই বিষুবীয় অঞ্চল বরাবর সাইটোপ্লাজমটা দুইটা ভাগে বিভক্ত হবে, সাইটোপ্লাজমটা দুইটা ভাগে বিভক্ত হবে, বিষুবীয় অঞ্চল বরাবর বিভক্ত হবে। এখন কথা হচ্ছে কি, তোমাদেরকে একদম বেসিকটা যদি আমি আগে তোমাদেরকে একটু বলি যে এই যে সাইটোকাইনেসিস, এটাকে সাইটোকাইনেসিস সংজ্ঞাটা আমরা কীভাবে দিতে পারি যে কোষ বিভাজনের সময় সাইটোপ্লাজম বিভক্ত হওয়াকে আমরা বলি সাইটোকাইনেসিস। সিম্পল একটা সংজ্ঞা। এখন কথা হচ্ছে এখানে তো সমস্যা না, সমস্যা হচ্ছে যে এটা উদ্ভিদ কোষে কীভাবে সাইটোপ্লাজমটা বিভক্ত হয় আর প্রাণী কোষে কীভাবে বিভক্ত হয় সেটা আমাদেরকে জানতে হবে। আমি তোমাদেরকে বলি, প্রথমে বলি উদ্ভিদ কোষের কথা বলি। আমরা আগে লিখে ফেলি যে সাইটোকাইনেসিস জিনিসটা কি সেটা একটু সংজ্ঞা আকারে একটু লিখে রাখি। যে সাইটোকাইনেসিস কাকে বলে, সাইটোকাইনেসিস তাহলে দেখো কোষ বিভাজনের সময় আমরা বলতে পারি যে যে কি সংজ্ঞাটা এরকম দিতে পারি যে কোষ বিভাজনের সময় আমরা বলি যে এই পাশ থেকে দেখা যাচ্ছে কোষ বিভাজনের সময় ঠিক তো দেখা যাচ্ছে এই পাশ থেকে, হ্যাঁ দেখা যাচ্ছে। তো আমরা বলি যে কোষ বিভাজনের সময় সাইটোপ্লাজম বিভক্ত হওয়ার প্রক্রিয়াকে সাইটোকাইনেসিস বলে। ঠিক আছে, আচ্ছা সাইটোকাইনেসিস বলে। এখন একটা জিনিস মনে রাখবা, এই যে সাইটোকাইনেসিসটা কিভাবে হচ্ছে, উদ্ভিদ কোষে একরকম ভাবে হবে, এটা হচ্ছে উদ্ভিদ কোষে একরকম ভাবে হবে, আবার প্রাণী কোষে অন্যরকম ভাবে হবে। তা আমরা আগে বলি যে যেহেতু উদ্ভিদ বিজ্ঞান পড়তেছি, আমরা বলি যে উদ্ভিদ কোষে কিভাবে তৈরি হয়। আচ্ছা দেখো, ভালো করে খেয়াল করো জিনিসগুলো দেখো, সহজ কিন্তু বুঝতে সহজ। দেখো এই যে দেখো, একটু দেখো এদিকে মনোযোগী হয়ে দেখো। এই দেখো, আমরা জানি যে একটা কোষের মধ্যে কি থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। একটা কোষের মধ্যে কি থাকে বলো তো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না? এরকম কতগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এরকম কতগুলো কি থাকবে বলো কোষের ভিতরে কি থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি জাস্ট তো কোষের চিত্র রাখতেছি না, জাস্ট বোঝানোর জন্য আমি এভাবে টেনে এঁকে ফেলতেছি। তো এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষের মধ্যে কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। এই কোষের মধ্যে কি থাকবে, এইখানেও নিউক্লিয়াসের চারপাশে কিছু কি থাকবে, কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। তো ভালো করে দেখো, এই এদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছু কি আসবে, কিছু ভেসিকল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছু ভেসিকল এবং ফ্রাগমোপ্লাস্ট জাতীয় কিছু পদার্থ। একটা পদার্থের নাম, এখানে নতুন নাম শুনে একদম ভয় পাওয়ার কিছু নাই, ওমা এটা কি, এটা কোত্থেকে আসছে, এরকম কিছু করার দরকার নেই। ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে একটা পদার্থ বের হয়, সেটাকে বলা হয় ফ্রাগমোপ্লাস্ট। কি প্লাস্ট? ফ্রাগমোপ্লাস্ট। তাহলে দেখো, এদের থেকে এক ধরনের পদার্থ বের হয় যেটার নাম হচ্ছে কি, ফ্রাগমোপ্লাস্ট। তো এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। তো এটা হচ্ছে কি অঞ্চল, বিষুবীয় অঞ্চল। তো বিষুবীয় অঞ্চল বরাবর কিছু পদার্থ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছু পদার্থ মানে কি, ফ্রাগমোপ্লাস্ট। কি পদার্থ? ফ্রাগমোপ্লাস্ট। কি? ফ্রাগমোপ্লাস্ট। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছু ফ্রাগমোপ্লাস্ট জমা হবে। কি প্লাস্ট? এগুলোর নাম হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট। এগুলোর নাম হচ্ছে কিছু ফ্রাগমোপ্লাস্ট এবং কিছু ভেসিকল, এবং কি ছোট কিছু ভেসিকল জমা হবে। কিছু ভেসিকল জমা হয়। তো কি পাইলাম? তাহলে দুইটা জিনিস জমা হয়। একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ফ্রাগমোপ্লাস্ট জমা হবে, আর কিছু ভেসিকল জমা হবে। ফ্রাগমোপ্লাস্ট এবং কি কিছু ভেসিকল। তাহলে দেখো, ভেসিকল জমা হবে। তাহলে ফ্রাগমোপ্লাস্ট এবং ভেসিকল জমে যে জিনিসটা তৈরি হয়েছে, এখানে খেয়াল করো। হ্যাঁ, এখন বলতে পারো যে ভাইয়া ফ্রাগমোপ্লাস্ট কি? ফ্রাগমোপ্লাস্ট হচ্ছে এক ধরনের নিঃসৃত পদার্থ, এন্ডোপ্লাজমিক থেকে নিঃসৃত এক ধরনের বিশেষ পদার্থ, যেটাকে আমরা বলতেছি ফ্রাগমোপ্লাস্ট। এইটাটুকু তুমি চিন্তা করো। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি এক ধরনের পদার্থ, যেটাকে আমরা বলতেছি ফ্রাগমোপ্লাস্ট।
ফ্র্যাগমোপ্লাস্ট। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আরও কিছু পদার্থ বের হয় ভেসিকল আকারে, বাবল আকারে, এগুলোকে আমরা বলতেছি ভেসিকল। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কয়টা জিনিস পাচ্ছি আমরা? এক হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট আর এক হচ্ছে কি ভেসিকল। তাহলে ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল এখানে জমা হবে, জমা হয়ে যে জিনিসটা তৈরি করলো, দেখো যে জিনিসটা তৈরি করছে এটাকে আমরা বলতে পারি, এই যে জিনিসটা তৈরি হইলো দুইটা মিলে যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলি কোষ প্লেট। কি তৈরি হয়? কোষ প্লেট। কি তৈরি হয়? কোষ প্লেট তৈরি হইলো, এটাকে আমরা বলি কোষ প্লেট। এখন এই কোষ প্লেটের উপরে দেখো এই যে জিনিসটা কিন্তু তৈরি হয়েছে এটাকে আমরা বলতেছি এখন কোষ প্লেট। এখন কোষ প্লেটের উপর কি জমবে? এই কোষ প্লেটের উপর দুইটা জিনিস জমবে, একটা হচ্ছে সেলুলোজ আর একটা হচ্ছে হেমিসেলুলোজ। তাহলে সেলুলোজ এবং হেমিসেলুলোজ জমতে এটা এখন হয়ে যাবে এক পর্যায়ে কোষ প্রাচীর। তোমরা জানো কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? তোমরা জানো যে কোষ প্রাচীর সেলুলোজ আর হেমিসেলুলোজ দিয়ে তৈরি। এই তোমরা কি জানো? তোমরা নর্মালি জানো যে কোষ প্রাচীর সেলুলোজ এবং হেমিসেলুলোজ দিয়ে তৈরি। তাই দেখো এই কোষ প্লেটের উপরে যখন সেলুলোজ আর হেমিসেলুলোজ জমতে থাকবে তখন কি হবে? সেলুলোজ মানেই তো কোষ প্রাচীর। তাহলে দেখো এগুলোর উপরে যখন সেলুলোজ হেমিসেলুলোজ জমবে তখন এটা কোষ প্রাচীর গঠন করবে। তখন এটা কি গঠন করবে? কোষ প্রাচীর গঠন করবে। কথা বোঝা গেছে? কোষ প্রাচীর গঠন করবে। তাহলে আলটিমেটলি এখানে সেলুলোজ আর হেমিসেলুলোজ যুক্ত হয়ে এটা কোষ প্রাচীর গঠন করবে। আমি ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পারছি আমরা এটা লিখে ফেলি। সরি আই এম সো সরি। তো দেখো উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস আমরা বলতে পারি, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস। দেখো তোমরা ভয় পেও না যে স্যার মাস্ক পরেন, আমরা ভয় পাচ্ছি। আসলে ওই ফ্যান ট্যান অফ করে ক্লাস নিতে হচ্ছে তো, না তো আবার আওয়াজ হবে, ওই জন্য গরমে সর্দি লেগে গেছে। দেখো উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস, তা উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসটা কীভাবে হবে আমি তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছু ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল জমে কোষ প্লেট গঠন করে। তা আমি বলতেছি আবার, তোমরা ভালো করে খেয়াল করো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে খেয়াল করো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছু পদার্থর নাম হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট এবং কিছু পদার্থ ভেসিকল আকারে এখানে জমা হবে। তো দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল বিষুবীয় অঞ্চলে জমে বিষুবীয় অঞ্চলে জমে গিয়ে কি তৈরি করে? কোষ প্লেট গঠন করে। সিম্পল একটা কথা যেটা বলছি যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বেসিক ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল জাতীয় পদার্থ জমে গিয়ে কি হবে? ভেসিকল, এই যে ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল বিষুবীয় অঞ্চলে জমে গিয়ে কোষ প্লেট গঠন করে। কি গঠন করে? এই যে কোষ প্লেটটা গঠন করে, এই যে কোষ প্লেট যে জিনিসটা হয় কোষ প্লেট গঠন করে। ঠিক আছে, আমরা এটা আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। আচ্ছা তোমাদেরকে আবারও বলছি, তোমরা উল্টাপাল্টা কমেন্টগুলো করো না। এটা রোজা রমজানের দিন, একটু বিরত রাখো, নিজেকে কন্ট্রোল করো, সংযম করতে শিখো, না হয় কিন্তু পস্তাতে হবে। দেখো এদিকে খেয়াল করো, আমাদের ওই আমরা যেটা পড়াচ্ছি সেটার উপর ফোকাস করো। হ্যাঁ, এটা মেসেঞ্জার না বাবা, এটা মেসেঞ্জার ইনবক্স না যে একটা কথা ভালো লাগছে বলে দিলাম। এটা একটা পাবলিক প্লেস, এখানে পড়াচ্ছি আমরা, এখানে আমরা অনেক কিছু শিখতেছি। ঠিক আছে, ওকে। তো এই ফোনটাকে আমি একটু সাইলেন্ট মোড করে রাখি। ঠিক আছে, তো এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সিম্পল আমি যেটা বলতেছি, এখানে সাইটোকাইনেসিস হওয়ার জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল জমে যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় কোষ প্লেট। ওকে, এখন এই যে প্রথমে এরকম একটা প্লেট তৈরি হবে, নাম হচ্ছে কোষ প্লেট। এবং এই কোষ প্লেটের উপরে, আর আমি যদি বলি যে কোষ প্লেটে সাইটোপ্লাজম, কোষ প্লেটে কি সেলুলোজ
কোষ প্লেটে সেলুলোজ সেলুলোজ এবং এবং হেমিসেলুলোজ সেলুলোজ এবং হেমিসেলুলোজ সেলুলোজ এবং হেমিসেলুলোজ জমতে জমতে সেলুলোজ, তাহলে দেখো কোষ প্লেটে সেলুলোজ এবং হেমিসেলুলোজ জমতে 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 কি তৈরি হয় বলো? কোষ প্লেটে সেলুলোজ এবং হেমিসেলুলোজ জমে, হ্যাঁ হেমিসেলুলোজ জমে গিয়ে জমতে 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 কোষ প্রাচীর গঠন করে, কোষ প্রাচীর গঠন করে, কোষ প্রাচীর গঠন করে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? কোষ প্রাচীর পেয়ে গেলাম, কোষ প্রাচীর গঠন করে। তাহলে আমরা কি পাইলাম? এটা এই যে এখানে এটা কোষ প্রাচীর পাইলাম। তারপরে দেখি আমরা আর কি পাচ্ছি, একটু দেখি তো আমরা আর কি পাচ্ছি। এখানে দেখো এই যে কোষ প্রাচীরটা আমরা পাইছি সিম্পল। এখন এই জায়গায় দেখো এই যে আমরা কোষ প্রাচীর পাইছি, এখন কোষ প্রাচীরের ভিতরে কি থাকে? কোষ ঝিল্লি থাকে না? কোষ প্রাচীর ভিতরে ঝিল্লি গঠন হওয়া লাগবে। তা আমরা সিম্পল ফ্র্যাগমোপ্লাস্টার ভেসিকল, ফ্র্যাগমোপ্লাস্টার ভেসিকল, এই খেয়াল করো ফ্র্যাগমোপ্লাস্টার ভেসিকল, এই যে ফ্র্যাগমোপ্লাস্টার ভেসিকল জমে গিয়ে কি তৈরি হয়? কোষ প্লেট তৈরি হয়। এটা তো বুঝে গেছি, ফ্র্যাগমোপ্লাস্টার ভেসিকল জমে গিয়ে কোষ প্লেট তৈরি হয়, ঠিক আছে। এই কোষ প্লেটের উপর সেলুলোজ আর হেমিসেলুলোজ তৈরি হয়ে, এই যে সেলুলোজ আর হেমিসেলুলোজ দিয়ে কোষ প্রাচীর তৈরি হয় না? তো সেলুলোজ আর হেমিসেলুলোজ জমতে জমতে কোষ প্রাচীর গঠন করে, সেলুলোজ আর হেমিসেলুলোজ জমতে জমতে কোষ প্রাচীর গঠন করে। এতটুকু বুঝছি। এখন তো একটা জিনিস আমাদের বাকি রয়ে গেল, এখানে কোষটা কি তার কি আলাদা হবে না? এখানে আরেকটা জিনিস তৈরি হইতে হবে, এদিক দিয়ে কোষ ঝিল্লি তৈরি হওয়া লাগবে, এদিক দিয়েও কোষ ঝিল্লি তৈরি হওয়া লাগবে। কোষ ঝিল্লিটা তৈরি হওয়াটা বাকি এখনো, এদিক দিয়েও কোষ ঝিল্লি, কারণ আমরা জানি যে কি কোষ প্রাচীরের ভিতরে কি থাকে? কোষ ঝিল্লি থাকে না? তো আমরা বলতে পারি যে এদিকেও কোষ ঝিল্লি তৈরি হবে এবং কি এদিকেও কোষ ঝিল্লি তৈরি হইতে হবে। মাঝখানে কোষ প্রাচীর থাকে, দুইটা কোষের মাঝখানে কোষ প্রাচীর থাকে, কিন্তু আমার কি তৈরি হওয়া লাগবে? এখন কোষ ঝিল্লি তৈরি হওয়া লাগবে। তো আমরা যদি বলি যে কোষ ঝিল্লিগুলো কিভাবে তৈরি হয়, আমরা যদি বলি, একটা খেয়াল করো ওই পাশটাতে দেখা যাচ্ছে, আচ্ছা ওকে ওকে দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে দেখা যাচ্ছে। তা আমরা বলতে পারি যে এখানে ওই যে কোষ ঝিল্লিটা কিভাবে তৈরি হয়, ওই যে দেখো আমরা তো কোষ প্লেট থেকে আমরা কোষ প্রাচীর পেয়ে গেছি, কোষ প্লেট থেকে আমরা কোষ প্রাচীর পাইছি। উদ্ভিদ কোষে তো কোষ প্রাচীর থাকবেই, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকবে। এখন কোষ ঝিল্লিটা আমরা কিভাবে পাবো সেটা আমরা একটু দেখি। আমরা যদি বলি যে এই কোষ ঝিল্লিগুলো যেভাবে তৈরি হয় সেটা একটু বলি যে কি পদার্থ জমে গিয়ে এখানে কোষ ঝিল্লিটা তৈরি হয়। এখানে হচ্ছে এই যে লাইসোসোম জাতীয় কিছু পদার্থ আছে না, লাইসোসোমের মধ্যে কিছু পদার্থ আছে ফ্র্যাগমোসোম। এগুলো আমি এই যে কোষের গঠন একদম প্রথম অধ্যায়ে এগুলো পড়াই স্টুডেন্টদেরকে, খেয়াল করো। আমি তারপরেও এখানে তো প্রথম অধ্যায়টা তো এখানে আলোচনা করা পসিবল না, জাস্ট একটু করে জেনে রাখো। এখানে কিছু পদার্থ জমে গিয়ে, কিছু ফ্র্যাগমোসোম জাতীয় পদার্থ জমে গিয়ে, খেয়াল করো দেখো লাইসোসোম জাতীয় কিছু পদার্থ ফ্র্যাগমোসোম, এই ফ্র্যাগমোসোম জমে গিয়ে ফ্র্যাগমোসোম, খেয়াল করো ফ্র্যাগমোসোম ফ্র্যাগমোসোম ফ্র্যাগমোসোম, খেয়াল করো। একটা জিনিস তোমাদেরকে বলি যে ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে, একটা ধোঁয়াশা হচ্ছে না। মনে রাখবা যদি শর্ট সিলেবাসেও যদি হয় তো শর্ট সিলেবাস পড়ে যে যারা যাবে ওরা একটা ধোঁকা খাবে, কারণ এমনিতেই বইয়ের বাইরে থেকে কিছু কিছু প্রশ্ন আসে। এখন ভর্তি পরীক্ষা যখন শর্ট সিলেবাসে হবে তখন দেখবো যে শর্ট সিলেবাসের বাইরেও বেশ কয়েকটা প্রশ্ন থাকবে। আর শর্ট সিলেবাস দিয়ে কিন্তু কী করো, যে শর্ট সিলেবাস কিন্তু সবাই পড়বে, সবাই পারবে, কিন্তু এক্সট্রা 4-5টা যেগুলো শর্ট সিলেবাসের বাইরে থেকে দিয়ে মেরে দিবে, এই জিনিসগুলো যারা পারবে ওরাই কিন্তু টিকে যাবে। তো এই জিনিসগুলো এখন তোমরা বুঝতেছো না, তোমরা এখন চুল টানাটানি করতেছো, না শর্ট সিলেবাস হবে না ফুল সিলেবাস হবে, শর্ট সিলেবাস হবে ফুল। ভর্তি পরীক্ষা তুমি টিকে থাকার জন্য তোমাকে ফুল সিলেবাসটা জানতে হবে, বুঝতে হবে, এটা মাথায় রাখতে হবে। তুমি যদি 2টা এমসিকিউ যদি শর্ট সিলেবাসের বাইরে থেকে আসে, এই 2টা না পারলে তুমি চান্স পাবা না, কারণ শর্ট সিলেবাস মোটামুটি এভারেজ সবাই পারবে। এটা এতটুকু বুদ্ধি তোমার থাকা দরকার। বাংলাদেশের প্রেক্ষাপটে বই থেকেই প্রশ্ন অনেক সময় বইয়ের বাইরে থেকে আসে। ওরা কি এমন কথা বলছে যে এরা বললেই কি শর্ট সিলেবাস থেকে দিবে? হয়তো দুনিয়ার একটা বইগুলা দেখছো 9-10 বই, তোমরা জেনে অবাক হবে। ক্লাস 9-10 বইগুলোতে কি লেখে যে তোমরা জেনে অবাক হবে, আর কি লেখে তোমরা নিম্নতর শ্রেণী থেকে জেনে এসেছো, তোমরা উচ্চতর শ্রেণী থেকে জানবে। তাহলে আমরা এখানে কি জানবো, ক্লাস 9-10 কি জানবো? তাহলে এগুলো হচ্ছে জাস্ট তোমাদের সাথে যোগ করে, মজা করে, কথা বুঝছো? তো তোমার নিজের ভবিষ্যৎ, নিজের চিন্তা নিজেকে করতে হবে। এগুলো তো আঙ্গুল দিয়ে দেখানোর দরকার প্রয়োজন নেই, তোমরা এমনিতেই বুঝতেছো। হ্যাঁ,
তোমরা 9 10 এর সময় পরীক্ষা দেওয়ার সময় অনেক কিছু তোমাদের বলছে যে উচ্চতর শ্রেণীতে জানতে পারবা, কিন্তু পরীক্ষার হলেই গিয়ে দেখছো যে উচ্চতর শ্রেণী থেকে দিয়ে দিছে প্রশ্ন, হয় নাই যোগ্যতা হয় নাই, এরকম আর কি। তো অনেক সময় বোর্ড প্রশ্ন সলভ করতে গেলে আমরা দেখি যে বইয়ে নাই, কিন্তু বইয়ের বাইরে থেকে কিছু প্রশ্ন দিয়ে দিছে উচ্চতর শ্রেণী থেকে। তো দেখো খেয়াল করো, তো যেটা বলতেছি আমরা এই জায়গাটাতে একটু খেয়াল করি, এটা এই কথাটা কেন আসছে এখানে, ও হ্যাঁ ওই যে এই ফ্র্যাগমোসোম জিনিসটা আমি কোষ বিভাগ মানে কোষের গঠন চ্যাপ্টারে পড়াইছিলাম। এই যে দেখো এই জন্য বলতেছি যে এই জিনিসগুলো জানতে হবে, কারণ একটার সাথে একটা ইন্টারকানেক্টেড টপিকগুলো, একটা চ্যাপ্টারের সাথে একটা চ্যাপ্টার ইন্টারকানেক্টেড। তুমি একটা জানা আরেকটা তুমি পারবা না, তুমি ছোট অস্ত্র নিয়ে গেলে যুদ্ধে জয় হতে পারবে না, তোমাকে বড় কামান নিয়ে যেতে হবে, তোমাকে হ্যাঁ বড় কামান বলতে বড় সিলেবাস নিয়ে যেতে হবে, ছোট সিলেবাস নিয়ে গেলে তুমি একটু ধোঁকা খেতে পারো, ঠিক আছে, বাকিটা তোমার ব্যাপার। এখন দেখো আমি যেটা বলতেছি একটু দেখো, এই যে দেখো আমি যেটা বললাম যে এখানে যে কোষঝিল্লিটা তৈরি হবে, এই যে কোষঝিল্লিটা তৈরি হবে, তাহলে কীভাবে যে কোষ প্রাচীর গঠন হয় আমরা সেটা পড়লাম, এই যে কোষ প্রাচীরটা কীভাবে গঠন হয় সেটা আমরা পড়ছি। এখন যেটা পড়তে চাচ্ছি যে কোষ প্রাচীরের ভিতরে কোষ প্রাচীর, এটা তো কোষ প্রাচীর, এটা তো কোষ প্রাচীর, বাইরে কোষ প্রাচীর, কিন্তু এই যে ভিতরে কোষঝিল্লিটা কীভাবে তৈরি হয়, তো কোষঝিল্লিটা তৈরি হয় হচ্ছে কোষঝিল্লি তৈরি হবে ফ্র্যাগমোসোম জমে জমে। ফ্র্যাগমোসোম জিনিসটা কি তোমাদেরকে সংক্ষেপে যদি বলি যে লাইসোসোমের মতো কিছু পদার্থ, লাইসোসোম, তা দেখো লাইসোসোম, তা দেখো লাইসোসোম, তো লাইসোসোম জাতীয় কিছু পদার্থ নাম হচ্ছে ফ্র্যাগমোসোম। তো লাইসোসোম জাতীয় কিছু পদার্থ যার নাম ফ্র্যাগমোসোম, এই ফ্র্যাগমোসোম জমে জমে কি তৈরি হবে, ফ্র্যাগমোসোম জমে জমে কোষঝিল্লিটা গঠিত হবে। তো আমরা বলতে পারি তাহলে দেখো আচ্ছা আমরা যদি বলি একটু করে বলি যে ফ্র্যাগমোসোম জাতীয় কিছু পদার্থ, ফ্র্যাগমোসোম জাতীয় কিছু পদার্থ, ফ্র্যাগমোসোম জাতীয় লাইসোসোম জাতীয়, আমরা বলি যে লাইসোসোম, আমরা বলি যে লাইসোসোম, যে লাইসোসোম জাতীয় কিছু ফ্র্যাগমোসোম, লাইসোসোম জাতীয় ফ্র্যাগমোসোম, হ্যাঁ লাইসোসোম জাতীয় কিছু ফ্র্যাগমোসোম জমা হয়ে কোষঝিল্লি গঠন করে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা দুইটা জিনিস পাইছি, কোষঝিল্লির আরেকটা নাম হচ্ছে প্লাজমা লেমা, কোষঝিল্লির আরেকটা নাম হচ্ছে কি প্লাজমা লেমা। তাহলে দেখো প্লাজমা লেমা, তাহলে আমরা দুইটা জিনিস পাইছি, প্লাজমা লেমা গঠন করে। তাহলে আমরা দুইটা জিনিস পাইছি, একটু খেয়াল করো, এই ভালো করে দেখো, একটা হচ্ছে যে কোষ প্রাচীর গঠন করে পাইলাম, তারপর হচ্ছে কোষঝিল্লি বা প্লাজমা লেমা গঠন করে, এই কোষঝিল্লি বা কি প্লাজমা লেমা গঠন করে, কোষঝিল্লি বা প্লাজমা লেমা গঠন করে। তা দেখো তাহলে আমরা কি বুঝলাম, একটা হচ্ছে কিভাবে কোষ প্রাচীরটা গঠন হয়, কিভাবে কোষঝিল্লিটা গঠন হয়, দুইটা জিনিস কিন্তু আমরা পড়ে ফেলছি। কিভাবে, আমি আবারও বলছি, কিভাবে কোষ প্রাচীরটা গঠিত হচ্ছে, কিভাবে কোষঝিল্লিটা গঠন হচ্ছে। তাহলে এখানে যদি কোষ প্রাচীর গঠন হয় আর দুই পাশে যদি কোষঝিল্লি গঠন হয়, তো দুইটা কোষ মানে সাইটোপ্লাজমগুলো কি আলাদা হয়ে গেছে না, এই যে সাইটোপ্লাজমটা এই পারে আর এখানে সাইটোপ্লাজম এই পারে বিভাজন হয়ে গেছে, ঠিক আছে, এখানে একটা ব্রেকআপ হয়ে গেছে, ভাঙন হয়ে গেছে, সাইটোপ্লাজমের বিভক্তি হয়েছে। তো ভালো করে খেয়াল করো, আমাদের দুটা জিনিস মাথায় রাখবো যে সাইটোকাইনেসিস মানে, একটু দেখো তোমরা একটু দাঁড়াও, আমি এটা শেষ করি, জিনিসটা শেষ করি। তো আমি যেটা বলতেছি যে এখানে কি বললাম, যে এখানে যে কোষটার যে বিভাজন হচ্ছে মানে সাইটোকাইনেসিস যেটা হচ্ছে, যে এই যে দেখো যেটা বললাম যে সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন, যে সাইটোপ্লাজমের বিভাজনটা হবে দুইটা জিনিস সৃষ্টির মাধ্যমে, একটা হচ্ছে যে কোষ প্রাচীর গঠন করার মাধ্যমে, আরটা হচ্ছে কোষঝিল্লি গঠন করার মাধ্যমে, ঠিক আছে। তাহলে সাইটোকাইনেসিস যেটা, সাইটোকাইনেসিস মানে এই যে এখানকার সাইটোপ্লাজম, এখানকার সাইটোপ্লাজমের বিভাজন, তো বিভাজনটা কয়টা জিনিস সিস্টেমের মাধ্যমে হবে, যে প্রথমে কোষ প্রাচীর গঠন হবে, তারপর কোষঝিল্লি গঠন হবে, যে প্রথমে কোষ প্রাচীর তারপর কোষঝিল্লি গঠন হওয়ার মাধ্যমে কোষটা বিভক্ত হয়ে গেছে। ক্লিয়ার? এখন আমি তোমাদেরকে যদি বলি যে কোষ প্রাচীরটা কিভাবে গঠিত হয়, একটু দেখো কোষ প্রাচীরটা গঠিত হয়, একটু দেখো ভালো করে, কোষ প্রাচীর গঠিত হয়, আমি তো বলছি কোষ প্রাচীর গঠিত হয় সেলুলোজ, প্রথমে ফ্র্যাগমোপ্লাস্ট,
এবং বেসিকল জমে কোষ প্লেট গঠন করে। ফ্র্যাগমোপ্লাস্ট, এই যে ফ্র্যাগমোপ্লাস্ট এবং বেসিকল বিষুবীয় অঞ্চলে জমে কোষ প্লেট গঠন করে। তারপর সেলুলোজ আর হেমিসেলুলোজ জমে গিয়ে কোষ প্রাচীরটা গঠন করে। আমি যদি এখানে বলি যে লাইসোসোম জাতীয় কিছু পদার্থ, হ্যাঁ, আর লাইসোসোম জাতীয় কিছু পদার্থ মানে ফ্র্যাগমোসোম জমে গিয়ে কোষঝিল্লি বা প্লাজমা লেমা গঠন করে। তো তোমরা একদম স্ট্রেট ফরওয়ার্ড চিন্তা করবা, কোষটা বিভক্তি হয় দুটা জিনিসের কারণে। প্রথম হচ্ছে কোষ প্রাচীর গঠিত হয়, তারপর কোষঝিল্লি গঠিত হয়। তো কোষ প্রাচীর গঠনের আগে কি গঠিত হয়? কোষ প্রাচীর গঠনের আগে কি গঠিত হয়? কোষ প্লেট গঠিত হয়। কোষ প্রাচীর গঠনের আগে কি গঠিত হয়? কোষ প্লেট গঠিত হয়। এখন কোষ প্লেটটা কিভাবে গঠিত হয়? ফ্র্যাগমোপ্লাস্ট আর কি ভেসিকল জমে কোষ প্লেট গঠিত হয়, আর হেমিসেলুলোজের আর ওই কোষ প্লেটের উপর সেলুলোজ হেমিসেলুলোজ বসে গিয়ে কোষ প্রাচীর গঠিত হয়। কোষঝিল্লি কিভাবে গঠিত হয়? ফ্র্যাগমোসোম জাতীয়, লাইসোসোম জাতীয় ফ্র্যাগমোসোম জমে গিয়ে কোষঝিল্লি গঠিত হয়। ওকে, আচ্ছা, এই পর্যন্ত আশা করি তোমরা বুঝে গেছো। এখন আমরা একটু করে জানবো হচ্ছে, দাঁড়াও, আমি এইটা আসলে ক্লাসটা বেশি আমি আর লম্বা করব না, জাস্ট আমরা বলি এখন এটা প্রাণী কোষে কেমনে হয়, সাইটোকাইনেসিস, প্রাণী কোষে সাইটোকাইনেসিস। আমরা একদম এটা দিয়ে শেষ করে দিচ্ছি যে প্রাণী কোষে সাইটোকাইনেসিস, প্রাণী কোষে সাইটোকাইনেসিস, প্রাণী কোষে কি কাইনেসিস? সাইটোকাইনেসিস। তাহলে আমি যদি প্রথমে একটু বলি, একদম সিম্পল, প্রাণী কোষে আর তো কাবজাপ নাই, প্রাণী কোষে কাবজাপ নাই, আমরা একদম সিম্পলি আমরা এইভাবে বলবো, এটা লাস্ট শেষ করে দিচ্ছি। দেখো, মাঝ বরাবর ভাঁজ সৃষ্টি হয়ে খাঁজ সৃষ্টির মাধ্যমে, মাঝ বরাবর ভাঁজ হয়ে খাঁজ সৃষ্টির মাধ্যমে পৃথক হয়। কি বলছি বুঝছো? এটা একটা কবিতার মতো মনে রাখবা। এই যে মাঝ বরাবর ভাঁজ সৃষ্টির মাধ্যমে, মাঝ বরাবর ভাঁজ হয়ে খাঁজ সৃষ্টির মাধ্যমে কি তৈরি হবে? এটা বিভক্ত হবে। আচ্ছা দেখো, প্রাণী কোষে কি কোষ প্রাচীর তৈরি হওয়ার কোনো দরকার আছে? এই যে কোনো কোষ প্রাচীর তৈরি করার কোনো দরকার নাই, কোষ প্রাচীর তৈরির কোনো দরকার নাই। তাহলে কি কোষ প্লেট তৈরি হওয়ার কোনো দরকার নাই। এই যে দেখো, কোষ প্লেট তৈরি করার কোনো দরকার নাই, ঠিক আছে? শুধুমাত্র কোষঝিল্লি গঠিত হলেই হবে। এই কোষঝিল্লিটা অন্যভাবে হবে। কিভাবে হবে? এই যে দেখো, এই যে মাঝ বরাবর, এই যে দেখো মাঝ বরাবর, একটু খেয়াল করো, আমরা যদি বলি যে এটা কি মাঝ বরাবর, এটা হচ্ছে যে এই যে এই খেয়াল করো, এটা কি মাঝ বরাবর না? এটা হচ্ছে মাঝ বরাবর। তাহলে দেখো, এই মাঝ বরাবর ভাঁজ হয়ে খাঁজ সৃষ্টির মাধ্যমে, এই যে দেখো কোষঝিল্লিটা, এই যে দেখো আমি যদি বলি যে কোষঝিল্লিটা, এই যে দেখো কোষঝিল্লিটা মাঝ বরাবর, এই কোষঝিল্লিটা এই মাঝ বরাবর ভাঁজ হবে, এই কোষঝিল্লিটাও মাঝ বরাবর ভাঁজ হয়ে, এই যে মাঝ বরাবর ভাঁজ হয়ে একটা খাঁজ সৃষ্টি হয়েছে। খাঁজ সৃষ্টির মাধ্যমে দুইটা কোষ পৃথক হবে, সাইটোপ্লাজমটা পৃথক হবে। তা আমরা বলি কি মাঝ বরাবর বলতে এখানে কি বুঝি? এখানে বিষুবীয় অঞ্চল বরাবর, এই বিষুবীয় অঞ্চল বরাবর ভাঁজ সৃষ্টির মাধ্যমে খাঁজ সৃষ্টির মাধ্যমে মানে ভাঁজ হয়ে খাঁজ সৃষ্টির মাধ্যমে পৃথক হয়। তা আমরা আমি এইভাবে মনে রাখি যে মাঝ বরাবর সিম্পল, এখানে এত কিছু কাবজাপ নাই। আমরা বলবো যে মাঝ বরাবর আমরা বলবো যে মাঝ বরাবর খাঁজ সৃষ্টির মাধ্যমে, মাঝ বরাবর খাঁজ সৃষ্টির মাধ্যমে, মাঝ বরাবর খাঁজ সৃষ্টির মাধ্যমে, মাঝ বরাবর ভাঁজ হয়ে খেয়াল করো, মাঝ বরাবর ভাঁজ হয়ে খাঁজ সৃষ্টির মাধ্যমে পৃথক হয়। সাইটোপ্লাজম, সাইটোকাইনেসিস মানে তো সাইটোপ্লাজম পৃথক হয়, সাইটোপ্লাজম পৃথক হয় বা কোষগুলো বিভক্ত হয়, ঠিক আছে? হ্যাঁ, বিষুবীয় অঞ্চল মাঝ বরাবর ভাঁজ হয়ে খাঁজ সৃষ্টির মাধ্যমে ভাগ হয়ে যায়। আমরা বলতে পারি খাঁজ সৃষ্টির মাধ্যমে ভাগ হয়ে যাও, বলতে পারি ভাগ হয়ে যায় মানে কি বিভক্ত হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি, এখানে একটু শুদ্ধ স্টাইল মারাই, তাহলে আমাদের এটা বলতে হবে মাঝ বরাবরের জায়গায় আমরা বলবো, ছন্দ মেলানোর জন্য আমরা এভাবে বলছি মাঝ বরাবর ভাঁজ হয়ে খাঁজ সৃষ্টির মাধ্যমে ভাগ হয়ে যায়। এই যে মাঝ বরাবর ভাঁজ হয়ে খাঁজ কোনটা? এটা হচ্ছে, এটা একটা ভাঁজ হয়ে গেছে না? দেখো ভাঁজ মানে কি, মনে করো আমরা এই কাপড়টাকে ভাঁজ করলাম, এখানেও কিন্তু এই জিনিসটা ভাঁজ হয়ে গেছে, আর ভিতরে যে গর্তটা এটা হচ্ছে খাঁজ। তাহলে ভাঁজ এবং খাঁজ, মাঝ বরাবর ভাঁজ হয়ে ওই যে ফোল্ডিং হয়েছে এটা ভাঁজ,
আর এখানে যে গর্তটা সেটা হচ্ছে খাজ। তাই আমরা বলতে পারি মাঝ বরাবর ভাঁজ হয়ে খাজ সৃষ্টির মাধ্যমে ভাগ হয়ে যায়। তা আমরা বলতে পারি এখানে মাঝ বরাবর বলতে আমরা বলতে পারি বিষুবীয় অঞ্চল বরাবর। এখানে মাঝ বরাবর বলতে আমরা কি বোঝাচ্ছি? মাঝ বরাবর বলতে আমরা বোঝাচ্ছি যে বিষুবীয় অঞ্চল বরাবর, বিষুবীয় অঞ্চল বরাবর, বিষুবীয় অঞ্চল বরাবর, অঞ্চল বরাবর। আর ভাগ হয়ে যায় মানে কি? বিভক্ত হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। তা আমরা এটা বুঝছি। তারপর আমরা আর লাস্ট একটা টপিক যে এটা আসলে কোন তন্তুর কারণে হয়। এটা এখানে তো নিশ্চয়ই ওই যে এখানে অবশ্যই কি আছে, মানে কোষঝিল্লির মধ্যে নিশ্চয়ই কোনো তন্তু আছে। তাহলে কোষঝিল্লিতে বিশেষ এক তন্তুর কারণে এই ভাঁজটা হয়, অ্যাক্টিন এবং মায়োসিন তন্তুর কারণে। কোন তন্তুর কারণে? এই যে কোষঝিল্লিটার মধ্যে দুই ধরনের তন্তু আছে, একটা হচ্ছে অ্যাক্টিন আর একটা হচ্ছে কি মায়োসিন। তা আমরা বলতে পারি যে কোষঝিল্লিতে অবস্থিত, কোষঝিল্লিতে অবস্থিত, খেয়াল করো, কোষঝিল্লিতে অবস্থিত, কোষঝিল্লিতে অবস্থিত, কোষঝিল্লিতে অবস্থিত অ্যাক্টিন ও মায়োসিন, কোষঝিল্লিতে অবস্থিত অ্যাক্টিন ও মায়োসিন তন্তুর কারণে, হ্যাঁ। তাহলে কোষঝিল্লিতে অবস্থিত অ্যাক্টিন তন্তু ও মায়োসিন তন্তু, এগুলো হচ্ছে, দেখো আমাদের পেশিতেও কিন্তু দুই ধরনের তন্তু আছে, অ্যাক্টিন, মায়োসিন। এদের কোষঝিল্লিতেও, হ্যাঁ, আমাদের কোষঝিল্লিতেও দুই ধরনের তন্তু থাকবে, অ্যাক্টিন এবং মায়োসিন। ওই অ্যাক্টিন মায়োসিন তন্তুর কারণেই কিন্তু এরা সংকুচিত হয়, তন্তুর কারণে, হ্যাঁ, কোষঝিল্লি সংকুচিত হয়। কোষঝিল্লি কি হয়, হ্যাঁ, এরকম প্রোটিনে, মায়োসিন প্রোটিনের কারণে, মায়োসিন প্রোটিনের কারণে, প্রোটিন তন্তু আর কি, প্রোটিন তন্তু বা প্রোটিনের কারণে এরকম ভাঁজ সৃষ্টি হয়, প্রোটিনের কারণে খাজ সৃষ্টি হয়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছ এ পর্যন্ত। হ্যাঁ, অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিনের কারণে খাজ সৃষ্টি হয়। আচ্ছা, আমি আবারও বলছি একটা জিনিস, এই যে এই পর্যন্ত যেগুলো পড়াইছি এগুলো তোমরা সুন্দর করে নোট করে নিবা। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, আশা করি পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, একটা কথা হচ্ছে যে আমার অতি শীঘ্রই কেমিস্ট্রি কিছু ফ্রি ক্লাস আসবে, তোমরা এগুলো খুব সহজেই আমার প্রোফাইলে গিয়ে করে ফেলতে পারবা, একদম সম্পূর্ণ ফ্রি। এই জন্য এগুলো তোমাদের ভর্তি পরীক্ষা বলো, এইচএসসি পরীক্ষা বলো, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে অনেকেই হয়তো বা আমাকে আগে থেকে চেনো, হয়তো বা অনেকেই, আমি এখানে বলছিলাম যে ক্লাস কয়টাই হবে সেখানে লিখে রাখছো তোমরা যে ভাইয়ার কেমিস্ট্রি ক্লাস চাই। তো এইভাবে লিখলে তো এটা তো খারাপ দেখায়। হ্যাঁ, তোমরা ক্লাস করতে চাইলে আমার প্রোফাইলে গিয়ে আমি যখন লাইভ দিব, আমি শীঘ্রই ঘোষণা দিব কিছু স্পেশাল কিছু কেমিস্ট্রি ক্লাস, ওইটা তোমরা করে নিতে পারবা, যেন তোমাদের উপকার হয়। ওকে, তো আমরা এই পর্যন্তই আজকে। সবাই উল্টাপাল্টা কমেন্ট বেশি করছো, তো এই কাজটা করবো না, পড়াটা সুন্দর করে গুছিয়ে নাও। তোমার কথা হচ্ছে পরীক্ষা কখন হবে সেটার থেকে বড় বিষয় তুমি কতটুকু গুছাইতে পারছো, গুছিয়ে তারপর বসে থাকো, এটা হচ্ছে কথা। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।